অধ্যায় ১০ আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। ভূমিকা আমরা জানি যে কঠিন তরল বায়বীয় এবং অসংখ্য অতি ক্ষুদ্র কণা নিয়ে গঠিত। এই কণাকে পদার্থের অণু বলা হয় থাকে। একই পদার্থের অণুগুলির ধর্ম ভিন্ন, কিন্তু ভিন্ন পদার্থের অণুগুলির ধর্ম ভিন্ন ভিন্ন হয় থাকে। কঠিন ও তরল পদার্থের চাপের প্রভাব খুবই নগণ্য হয় থাকে, কিন্তু গ্যাসের ক্ষেত্রে চাপের প্রভাব খুবই প্রবল হয়ে থাকে। তাই গ্যাসের প্রসারণ এবং আলোচনায় চাপের উল্লেখ করা হয় থাকে। তরল অবস্থায় পদার্থের অণুগুলির মধ্যে ব্যবধান এবং কঠিন অবস্থা অপেক্ষা বেশি থাকে। যে কোনো তরলের তার পাশে বিভিন্ন অংশে তার পাশে বিভক্ত করতে খুব কম বলার প্রয়োজন পড়ে। তরলের ক্ষেত্রে আন্তঃনাবিক বলের আকর্ষণ বল থাকে না বলেই চলে। আদর্শ গ্যাস। আইডিয়াল গ্যাসের এই অধ্যায়ে আমরা আদর্শ গ্যাসের গতিতত্ত্ব এবং মৌলিক সম্বন্ধে বিস্তারিত জানবো। তাহলে প্রথমে জানা দরকার আদর্শ গ্যাস কী। তার যে সকল গ্যাসের গতিতত্ত্বের মৌলিক শিকার্য সমূহকে মেনে চলে এবং সকল তাপমাত্রা ও চাপ বল ও চলছে সূত্র যুগ্মভাবে মেনে চলে, তাদেরকে আদর্শ গ্যাস বলে। এই শিকারগুলো সবসময় তার সঠিকভাবে মেনে চলে। এরকম কোনো গ্যাসের অস্তিত্ব বাস্তবে নেই। তাই বাস্তব গ্যাসের আদর্শ গ্যাসের মাধ্যমে তার ভিন্ন লক্ষ্য করা যায়। কেবল নিম্ন চাপে ও উচ্চ তাপমাত্রা তার এই সমীকরণ মেনে চলে। বাস্তবে আমরা পরিচিত কোনো গ্যাসই আদর্শ গ্যাসের সমীকরণ সঠিকভাবে মেনে চলে না। আদর্শ গ্যাস এটি কাল্পনিক ধারণা মাত্র। 10.1.1 আদর্শ গ্যাসের বৈষম্যসূচক মানদণ্ড আদর্শ গ্যাস এবং সকল তাপমাত্রা বা পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ মেনে চলে। তারপর স্থির তাপমাত্রায় আদর্শ গ্যাসের আভ্যন্তরীণ শক্তি ও এর আয়তনের উপর নির্ভরশীল নয়। তারপর ডিইউ বাই ডিভি, টি ইকুয়াল টু 0। তারপর ইউ ইকুয়াল হচ্ছে গ্যাসের আভ্যন্তরীণ শক্তি, ভি ইকুয়াল টু গ্যাসের আয়তন, টি ইকুয়াল টু তাপমাত্রা। আদর্শ গ্যাসের অনুসময়ের মধ্যে আকর্ষণ নেই এবং বিকর্ষণ নেই। আদর্শ গ্যাসের অনুসময়ের মধ্যে আয়তনিক গ্যাস এবং তরলকৃত আয়তনের তুলনায় নগণ্য। আমরা জানি তাপমাত্রা প্রয়োগ দ্বারা সাধারণত পথের প্রসারণ ঘটে এবং তাপ অপসারণ এর সংকোচন ঘটে। কোনো পথের তিনটি রাশি যথা হচ্ছে তার চাপা, আয়তন, তাপমাত্রা নির্দিষ্ট করা যায়। গ্যাসের চাপ, আয়তন এবং তাপমাত্রা এই তিনটিকে গ্যাসের চলরাশি বলে। তারপর এদের যেকোনো দুটির মধ্যে সম্পর্ক স্থাপন করে অপরিটিকে অপরিবর্তিত ধরে রাখা হবে। এই অনুযায়ী করলে আমরা তিনটি সম্পর্ক পাই। তারপর তিনটি সূত্র দ্বারা এই তিনটি সম্পর্ক নিয়ন্ত্রিত হয়ে থাকে। এই তিনটিকে সূত্র গ্যাসীয় সূত্র বলা হয় থাকে। তারপর গ্যাসীয় সূত্র আলোচনা পূর্বে তারপর গ্যাসে কী জানা গেল। তারপর গ্যাসে নিম্নলিখিত তারপর একটি যোগ সংখ্যা দেওয়া যেতে পারে। তারপর সংখ্যা তারপর সাধারণ তাপমাত্রায় তারপর চাপে এবং যেসব পদার্থ তারপর বায়বীয় ক্ষেত্রে থাকে তাদেরকে গ্যাসীয় বলা হয়ে থাকে। তারপর যেসব হাইড্রোজেন, তারপর অক্সিজেন, নাইট্রোজেন ইত্যাদি গ্যাস তারপর বর্তমান প্রচলিত মত অনুসারে সংকটন তাপমাত্রায় তারপর কোনো তারপর বায়বীয় গ্যাসের নাম অবস্থা আছে গ্যাস। 10.2 গ্যাসের সূত্র বলে। তারপর গ্যাস হল তারপর গ্যাসের মূল সংখ্যা এবং চাপ এবং তাপমাত্রা প্রকৃতি তারপর প্রকৃতির পরীক্ষা প্রমাণ করে বিজ্ঞানীগণ তার গ্যাসের মূল ধর্মের উপর বিভিন্ন সূত্র আবিষ্কার করেছেন। এই সূত্র সম্পর্কে গ্যাসের তুলনা নামে সূত্রগুলো হচ্ছে বলের সূত্র, চার্লসের সূত্র, চাবির সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র। নিম্নে গ্যাসের তিনটি সূত্র বর্ণনা করা হলো। বলের সূত্র বল ছিল তারপর 1662 সালে রবার্ট বয়েল নিষ্ঠ তাপমাত্রার কোনো গ্যাসের চাপ ও আয়তনের সম্পর্ক নির্দেশ করেন এবং একটি সূত্র আবিষ্কার করেন। এটা বলের সূত্র। তারপর সেটি নিম্নে সূত্র আবিষ্কৃত হলো। তারপর তাপমাত্রা স্থির করলে কোনো নির্দিষ্ট ভরের তারপর গ্যাসের আয়তন তার চাপের ব্যস্ত অনুপাতি হয়ে থাকে। মনে করি নিষ্ঠ তাপমাত্রায় তারপর কোনো নির্দিষ্ট ভরে তারপর গ্যাসের চাপ এবং আয়তন যথাক্রমে পি এবং ভি অথবা আমরা পাই পি হিসাবে অনুপাতিক 1/p, পি হলো ধ্রুবক গুণ 1/p, তারপর পিভি ইকুয়াল টু ধ্রুবক ইকুয়াল টু কে, পিভি ইকুয়াল টু কে। এই সমীকরণ সমস্ত সমীকরণ আছে থার্মাল ইকুয়েশন। তারপর যদি স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরে গ্যাসের P1, P2, P3 এবং Pn আয়তন যথাক্রমে V1, V2 এবং V3 Vn হয়, তাহলে P1, P1, V2, V2 এবং P3, P3 এবং Pn ইকুয়াল টু ধ্রুবক হয়ে থাকে। এই বেগে দেখা যায় তারপর তাপমাত্রা স্থির থাকলে চাপ ও আয়তন পরস্পর ব্যস্ত অনুপাতিক হয়ে থাকে। নিম্নে চাপের আয়তনের বিভিন্ন তাপমাত্রায় লেখচিত্র দেখানো হলো। স্থির তাপমাত্রা নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন P এবং P এবং আয়তনের প্রভাবিত রেক্টাঙ্গুলার হাইপারবোলা এবং ক খ গ ঘ ঙ যথাক্রমে 1/v, p বাই 1/p, তারপর 1/p বনাম p এবং পিভি বনাম p এর লেখচিত্র দেখানো হয়েছে। অনুসন্ধানমূলক বাস্তব গ্যাসে বলের সূত্র মেনে চলে না কেন? আদর্শ গ্যাসে বলের সূত্র মেনে চলে, কিন্তু বাস্তব গ্যাসে বলের সূত্র মেনে চলে না। এর কারণ হলো আদর্শ গ্যাসে বিন্দু ভর বিবেচনা করা হয় থাকে এবং ওই গ্যাসের অভ্যন্তরের আকর্ষণ বল বিবেচনা করা হয় না। কিন্তু বাস্তব গ্যাসের অণুগুলির আকার সীমিত এবং এদের আন্তঃনাবিকা বল থাকার কারণে বাস্তব গ্যাসগুলো গ্যাসের বলের সূত্র মেনে চলে না। জেনে রাখো বলের সূত্র এবং উচ্চ তাপমাত্রা এবং কম চাপে বিশেষভাবে প্রযোজ্য, কিন্তু উচ্চ তাপমাত্রা এবং উচ্চ চাপে সূত্র বিচ্যুতি দেখা যায় কেন? নিজে বেলুনে ফুলে দিয়ে আয়তন বাড়ে এবং চাপও বাড়ে। এখানে বলের সূত্র কি লঙ্ঘিত হয়? এটি নিশ্চিত তাপমাত্রায় তারপর বেলুনে ফু দিলে গিয়ে বাতাসে বলে তার বেলুনের আয়তন বাড়ে এবং সাথে সাথে ভেতরের চাপ বায়ুর চাপেও বাড়ে। সুতরাং আপাততভাবে মনে হয় যে তারপর এই ঘটনায় বলের সূত্র লঙ্ঘিত হচ্ছে, কিন্তু মনে রাখা দরকার যে বলের সূত্র নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। ফু দিলে বেলুনের মধ্যে আরও বায়ু প্রবেশ করে, অর্থাৎ বেলুনের মধ্যে ভর নির্দিষ্ট না থেকে বেড়ে যায়, ফলে বায়ুর আয়তন এবং চাপ দুই বেড়ে যায়। তাই বেলুনে ফু দিয়ে ফোলানোর ক্ষেত্রে বলের সূত্র প্রয়োগ করা হয় না। চার্লসের সূত্র, চার্লসেস ল। 1787 সালে ফরাসি বিজ্ঞানী চার্লসের সূত্র আবিষ্কার করেন। তার নাম অনুসারে এই সূত্রকে চার্লসের সূত্র বলা থেকে একটি নিঃস্ব চাপে তাপমাত্রা এবং আয়তনের সম্পর্ক নির্দেশ করে। এই সূত্র অনুসারে তারপর স্থির চাপে কোনো নিঃস্ব ভরের গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনের জন্য 0 ডিগ্রি সেলসিয়াস আয়তনের নিঃস্ব ভরসে অনুপাতিক সূত্র 0.00366 অংশ পরিবর্তিত হয়। প্রমসিল স্কেলে চার্লসের সূত্র ভি সমানুপাতিক টি, অর্থাৎ নিঃস্ব চাপে তার একটি নিঃস্ব ভরের তার কোনো গ্যাসের আয়তন ভর তার
আয়তন তাপমাত্রা সমানুপাতিক হয়ে থাকে, এটি হচ্ছে বরং স্কেলে চার্লসের সূত্র। V1/T/V2 = T1/T2। চাপের সূত্র হচ্ছে ল অফ প্রেসার 1842 সালে বিজ্ঞানী তারপর রেনল্ডস তারপর সেই সূত্র আবিষ্কার করেন। তারপর সেই জন্য এই সূত্রকে রেনল্ডের চাপের সূত্র বলা হয় থাকে। রেনের চাপের সূত্র বলা থাকে স্থির আয়তনে চাপ এবং তাপমাত্রা সম্পর্ক নির্দেশ করে। তারপর এই সূত্র অনুসারে স্থির আয়তনে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ 0 ডিগ্রি সেলসিয়াস হতে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনের জন্য 0 ডিগ্রি সেলসিয়াস চাপের এটি নির্দিষ্ট ভগ্নাংশে সমানুপাতিক 73 বা 0.00366 অংশ তারপর পরিবর্তিত হয় স্থির আয়তনের চাপ ও তাপমাত্রা পরিবর্তন 10.2 চিত্রে দেখানো হলো। যাই করো স্থির চাপে তারপর নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে পিইটি ভিটি এবং হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখা হয়ে থাকে এবং P/T টি তারপর লেখচিত্র এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা হয়। মনে করি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্দিষ্ট ভরের গ্যাসের তাপমাত্রা P0 তারপর রেনল্ডস চাপে স্থির আয়তনে তারপর মনে করি তারপর স্থির আয়তনে 0 ডিগ্রি সেলসিয়াস এবং গ্যাসের আয়তনে পি তারপর আমরা পাই P P0 তারপর 273/θ/273 তারপর বরং মিশ্রণে তার চাপের সূত্র। বরং চাপের সূত্র P0 273/+θ/273 P0 T/273। এখানে টি হচ্ছে বরং স্কেলের তাপমাত্রা এবং টি হচ্ছে θ+273 ধরা যাক P0/273 কে ধ্রুবক P KT বা P সমানুপাতিক টি, অর্থাৎ নির্দিষ্ট আয়তনে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ তার পরম তাপমাত্রার সমানুপাতিক হয়ে থাকে এটি বরং স্কেলের চাপের সূত্র। ব্যাখ্যা মনে করো এটি গ্যাসের প্রাথমিক চাপ P1 এবং হচ্ছে T1 এবং হচ্ছে P1 এবং T2 তারপর চাপের সূত্র অনুসারে P1 KT1 এবং P2 KT2 তারপর P1/T1 তারপর P2/T2 তারপর P সমানুপাতিক T তারপর P ধ্রুবক তারপর নির্দিষ্ট আয়তনে এটি নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ তার পরম তাপমাত্রা সমানুপাতিক হয়ে থাকে এটি হচ্ছে স্কেলে চাপের সূত্র। তারপর সমীকরণ 10.7 থেকে বলা যায় যে তাপমাত্রা বৃদ্ধি পেলে তার বৃদ্ধি পাবে এবং তাপমাত্রা হ্রাস পেলে এবং চাপ হ্রাস পাবে। নিচে করো একটি বেলুনে তারপর গ্যাসে করো তারপর এটি মুখ ভালো করে বন্ধ করে দাও। তারপর এরপর বেলুনের উপর হাতে চাপ দাও, তারপর উপর থেকে বাড়ির দিকে চাপ আরম্ভ হতে হবে। যে কোনো গ্যাসের সঙ্গে ক্ষুদ্র অন্য দ্বারা গঠিত অনুসময় সবসময় অতি দ্রুত গতিতে ভ্রমণ করে, ফলে পরস্পরের সাথে এবং গ্যাসের দ্বারের ভেতরের অবিরাম স্থিতিস্থাপক সংঘর্ষ চলতে থাকে। সংঘর্ষের মাধ্যমে অনুসময় গ্যাসের দ্বারের মাধ্যমে দেওয়ালের উপর বল প্রয়োগ করে এবং গ্যাসের দ্বারের দেওয়ালের প্রতি একক ক্ষেত্রফলে গ্যাস অনুসময়ের তারপর প্রয়োগকৃত বলের এবং গ্যাসের চাপা সৃষ্টি হয়। আদর্শ গ্যাসের সমীকরণ মনে করি নিশ্চিত ভরের কোনো গ্যাসের চাপ এবং আয়তনের তাপমাত্রার সময় PVT, তাহলে বলের সূত্র অনুসারে P সমানুপাতিক 1/কি, যখন বলের সূত্র অনুসারে V সমানুপাতিক 1/P যখন তাপমাত্রা T ধ্রুব থাকে। তারপর চার্লসের সূত্র অনুসারে V সমানুপাতিক T যখন P ধ্রুব থাকে। এই সূত্রটিকে তারপর সেক্ষেত্রে লেখা যায় V সমানুপাতিক T/P যখন T ও P ধ্রুবক P K/T/P তারপর বা হচ্ছে PV/T K। PV KT, এখানে KT ধ্রুব সংখ্যা গ্যাসের মান সম্পর্কে এবং একক পদ্ধতির উপর নির্ভর করে। T1 T2 T3 এবং Tn পরম তাপমাত্রা এবং P1 P2 P3 Pn চাপা যেকোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন P1 P2 P3 এবং Pn উপরোক্ত সমীকরণ অনুসারে P1/T1 P2/T2 P3 V3/T3 হচ্ছে Pn/Vn Pn/Vn/Tn K ধ্রুবক। এখন অ্যাভোগাড্রোর প্রকল্প অনুসারে নামক এক মৌল তারপর এক গ্রাম তারপর ভরের সকল গ্যাসের আয়তন একই তাপমাত্রা এবং সমান এবং স্বাভাবিক চাপ এবং তাপমাত্রা একই আয়তন 22.4 লিটার এবং ভি যদি এটি মূল আয়তন এবং PV/T তারপর অনুপাতটি তারপর সকল গ্যাসের ক্ষেত্রে অভিন্ন হবে। তারপর কি এর মান তারপর 1 গ্রাম এবং ভরের সকল ক্ষেত্রে গ্যাসের ক্ষেত্রে অভিন্ন হয়ে থাকে। এক্ষেত্রে কি এর পরিবর্তে আর লেখা হয়ে থাকে আর কি সার্বজনীন গ্যাসের ধ্রুবক বা হচ্ছে মোলার গ্যাসের ধ্রুবক মোলার গ্যাস কনস্ট্যান্ট বা এর মান হচ্ছে আর = 8.31 জুল পার কেলভিন পার মোল। তারপর হচ্ছে এখন যদি 1 মোল গ্যাস এবং 1 গ্রাম অনুভরের তারপর গ্যাসের বিবেচনা করে এবং যে কোনো গ্যাসের ক্ষেত্রে সমীকরণ আর থেকে লেখা যায় PV = RT। এখন যদি তারপর 1 মোল গ্যাস বা 1 মোল বা 1 গ্রাম অনু গ্যাস না নিয়ে তারপর M ভরের গ্যাসে নেওয়া হয়ে থাকে, তাহলে V এবং ভরের তারপর যদি M ভরে হয়ে থাকে তবে 1 মোল এবং 1 গ্রাম অনুর ক্ষেত্রে আয়তন হবে M/M V। সুতরাং সমীকরণ 9 তারপর M এর পরিবর্তে M/M স্মল m V বসিয়ে পাই PV = m/M × RT। এখানে m/M n মোল সংখ্যা। সুতরাং PV = nRT। এটি হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ এবং গ্যাসের অবস্থার সমীকরণ। হিসাব আদর্শ অবস্থা এবং চাপে তারপর 1 মোল গ্যাস এবং যে আয়তন দখল করে তারপর আয়তন এবং একক আয়তন অনুসারে সংখ্যা হিসাব করো। PV = nRT P = nRT/P হচ্ছে 2.25 × 10⁻², তারপর মিটার কিউব, তারপর একক আয়তন অনুসংখ্যা হচ্ছে n/P 2.68 × 10⁻25 পার মিটার কিউব। অনুসন্ধানমূলক কাছে ব্রহ্মাণ্ড তাপমাত্রা এবং ব্রহ্মণ চাপ 1 সেন্টিমিটার কিউব হিলিয়াম তারপর এবং 1 সেন্টিমিটার কিউব অক্সিজেন গ্যাসের রয়েছে কোন গ্যাসের অণুর সংখ্যা বেশি। অ্যাভোগাড্রোর সংখ্যা সূত্র অনুযায়ী তারপর আমরা জানি তারপর এই তাপমাত্রা এবং চাপে সকল গ্যাসের সমান আয়তনে সমান সংখ্যক অণু থাকে। সুতরাং ব্রহ্মণ তাপমাত্রা ও চাপে তারপর সেন্টিমিটার কিউব হিলিয়াম এবং 1 সেন্টিমিটার কিউব অক্সিজেন গ্যাসে সমান সংখ্যক অণু থাকে, কাজেই কোনো গ্যাসের অণুর সংখ্যা বেশি না। গ্যাসের ঘনত্বের সমীকরণ তার ইকুয়েশন অফ ডেন্সিটি অফ গ্যাস।
ইকুয়েশন অফ ডেন্সিটি অফ গ্যাস P1 বাই রো ওয়ান বাই T1 P2 বাই রো টু বাই T2, তারপর হচ্ছে টি ধ্রুবক, তারপর হচ্ছে রো ওয়ান বাই T2 বাই রো টু ইকুয়াল হচ্ছে T2 বাই T1। তারপর স্থির চাপে তারপর একটি নিশ্চয় পরে তারপর হচ্ছে গ্যাসের ঘনত্ব তার তাপমাত্রার ব্যস্তানুপাতিক। স্থির চাপে একটি নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের ঘনত্ব তার তাপমাত্রার ব্যস্তানুপাতিক। সুতরাং P1 বাই P2 ইকুয়াল হচ্ছে T1 ইকুয়াল টু T2 হলে তার হচ্ছে P1 বাই রো ওয়ান ইকুয়াল হচ্ছে P2 বাই রো টু। সুতরাং P1 বাই P2 ইকুয়াল টু রো ওয়ান বাই রো টু। স্থির তাপমাত্রায় এটি নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ তার ঘনত্বের সমানুপাতিক। 10.5 সার্বজনীন গ্যাস ধ্রুবক। যে কোনো গ্যাসের ভর তারপর 1 গ্রাম মোল হলে তারপর সকল গ্যাসের কি এর মান সমান হয়ে থাকে এবং ধ্রুবকে কি আর দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। আর কি সার্বজনীন গ্যাসের ধ্রুবক বলা হয়ে থাকে। আর এর অর্থ হচ্ছে মোল গ্যাসের ক্ষেত্রে আমরা পাই আর পিভি ইকুয়াল টু এনআরটি, আর ইকুয়াল টু হচ্ছে পি ইন্টু ভি বাই এনটি। কাজ বা শক্তি তারপর হচ্ছে মোল সংখ্যা গুণ হচ্ছে কেলভিন। উক্ত সমীকরণ হতে আর এর নিম্নলিখিত সংজ্ঞা এক মোল আদর্শ গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস 1 ডিগ্রি বাড়াতে তারপর যে পরিমাণ কাজ সমান করে তাকে সার্বজনীন গ্যাসের ধ্রুবক বলা হয়ে থাকে। এটি হলো আর এর অর্থ তাৎপর্য। আর এর রেখা হচ্ছে এসআই পদ্ধতি, আর হচ্ছে জুল পার কেলভিন পার মোল। আর এর মান হচ্ছে এসআই পদ্ধতিতে স্বাভাবিক তাপমাত্রা ও চাপে তারপর এনটিপি মান হচ্ছে 8.31 ফর জুল পার কেলভিন পার মোল। তারপর হচ্ছে 10.4 প্রমাণ তাপমাত্রা ও চাপ স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার এসটিপি। প্রমাণ তাপমাত্রা যে তাপমাত্রায় প্রমাণ চাপে এবং বরফ গলে তার পানিতে পরিণত হয় বা পানি জমে বরফে পরিণত হয় সেই তাপমাত্রায় প্রমাণ তাপমাত্রা বলা থাকে সেলসিয়াস স্কেল 0 ডিগ্রি সেলসিয়াস এবং কেলভিন স্কেলে 273 কেলভিন এবং এসটিপি। পিতে তারপর হচ্ছে তাপমাত্রা 273 কেলভিন, তারপর প্রমাণ চাপ হচ্ছে 45 ডিগ্রি অংশে সেই 273 কেলভিন তাপমাত্রা উলম্ব অবস্থিত, তারপর 760 মিলিমিটার উচ্চতা বিশিষ্ট এবং শুষ্ক বিশুদ্ধ পারদ স্তম্ভ যে চাপ দেয় তাদেরকে প্রমাণ চাপ বলা থাকে। প্রমাণ চাপ 760 মিলিমিটার মারদ স্তম্ভ চাপ ইকুয়াল টু 1.013, তারপর হচ্ছে 10^5 প্যাসকেল হচ্ছে জানার বিষয় হচ্ছে। এসটিপিতে বায়ু ঘনত্ব হচ্ছে 1.293 কেজি পার মিটার কিউব। এসটিপিতে বায়ু চাপ হচ্ছে 1.013 10^5 নিউটন পার মিটার স্কোয়ার। পরম শীতল তাপমাত্রা এবং পরম শীতলতা চাষের সূত্র হতে আমরা পাই যে স্থির চাপে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তারপর নিশ্চিত পরে একটি গ্যাসের আয়তন ভি নট এবং 0 ডিগ্রি সেলসিয়াস আয়তন ভি হলে তার হচ্ছে ভি হচ্ছে ভি নট ইন্টু 1 প্লাস 3/273 মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উক্ত গ্যাসের আয়তন মাইনাস ভি মাইনাস 273 ইকুয়াল টু ভি নট 1 মাইনাস 273/273 ইকুয়াল টু 0। অর্থাৎ একটি গ্যাসকে ঠান্ডা করে তার হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস এবং আয়তন শূন্য হবে। তাপমাত্রা আরও তার হচ্ছে কমালে গ্যাসের আয়তন ঋণাত্মক হবে, কিন্তু ঋণাত্মক আয়তন অর্থহীন। তারপর এসব সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াসের প্রকৃতপক্ষে একই তাপমাত্রা হচ্ছে -273.1 ডিগ্রি সেলসিয়াস। কোনো কিছুর এই তাপমাত্রা এর অপেক্ষা কম হতে পারে না, শুধু পৃথিবীতে না সৌরজগৎ এবং মহাবিশ্বে এরকম তাপমাত্রা কোথাও থাকতে পারে না। তো -273 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা বা চরম শীতলতা এবং চরম এবং পরম শূন্য তাপমাত্রা অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার এবং কাজের স্থির তাপমাত্রা এবং একটি নির্দিষ্ট ফরের কোনো গ্যাসের তাপমাত্রা ক্রমশ কমতে থাকলে তারপর চার্জের সূত্র অনুযায়ী যে তাপমাত্রা পৌঁছে তারা আধুনিক শূন্য হয় এবং গ্যাসের গতিশক্তি সম্পূর্ণরূপে লোপ পায় তাদেরকে পরম শূন্য তাপমাত্রা বলা থেকে 0 কেলভিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরম শূন্য তাপমাত্রা বলা থেকে সংজ্ঞা। যে তাপমাত্রা বেশি চাপে তারপর যে কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন শূন্য থেকে গতিশক্তি লোপ পায় তাদেরকে পরম শূন্য তাপমাত্রা বলা হয় থাকে। তারপর হচ্ছে 10.9 গ্যাসের অণুর মৌলিক স্বীকার্য ফান্ডামেন্টাল পোস্টুলেটস অফ গ্যাস মলিকিউলস। গ্যাসের অণুর গতিশীলতার জন্য তাপ প্রয়োজন হয়ে থাকে। এটি হলো গ্যাসের অণুর গতিতত্ত্ব। গ্যাসের গতিতত্ত্ব হতে গ্যাসের গতি প্রকৃতি এবং উদ্ভূত তাপের মধ্যে সম্পর্ক জানা যায়। গ্যাসের অণুর গতিতত্ত্ব সুপ্রতিষ্ঠিত করার জন্য কতগুলো পূর্ব শর্ত প্রয়োজন হয়ে থাকে। এগুলোর গ্যাসের মৌলিক স্বীকার্য গ্যাসের অণুর তাপ মৌলিক স্বীকার্য সমান নিম্ন উল্লেখ করা হলো। প্রত্যেক গ্যাসই তার হচ্ছে সমান ভরের এবং অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র তার হচ্ছে কোনো সমান গঠিত তার হচ্ছে অণুগুলোর তার হচ্ছে গতিচিত্র মেনে চলে। তার হচ্ছে কোনো এটি গ্যাসের অণুগুলো সদৃশ কিন্তু তার হচ্ছে বিভিন্ন অণুগুলো তার হচ্ছে ভিন্ন ভিন্ন থেকে উদাহরণস্বরূপ বলা থাকে হাইড্রোজেন গ্যাসের সকল অণু হচ্ছে সদৃশ এবং অক্সিজেন গ্যাসের অণু হচ্ছে সদৃশ কিন্তু হাইড্রোজেন গ্যাসের অণু এবং অক্সিজেন গ্যাসের অণু সদৃশ নয়। তার হচ্ছে তিন হচ্ছে গ্যাসের অণুগুলোর বিন্দু এবং ভরা আদর্শ স্থিতিস্থাপকগুলো গোলক এবং অণুগুলোর মধ্যবর্তী দূরত্বের তুলনায় তার হচ্ছে এদের আয়তন উপেক্ষণীয়। তার হচ্ছে 5,000 আয়তনের তুলনায় এবং হচ্ছে মধ্যস্থ স্থিতি এবং গ্যাসের তুলনায় আয়তন অগণ হয়ে থাকে 6 হচ্ছে অণুগুলোর পরস্পরের আকর্ষণ বিকর্ষণ নেই। তার হচ্ছে হীন বা আবদ্ধ পরস্পরের দেয়ালের উপর তার হচ্ছে কোনো বল প্রয়োগ করে না। অর্থাৎ গ্যাসের গতিশক্তি তার হচ্ছে 7 হচ্ছে অণুগুলোর সতত সঞ্চালনশীল, তাদের গতিশক্তি শূন্য এবং অসীম পর্যন্ত বিস্তৃত হতে পারে। 8 হচ্ছে অণুগুলোর প্রতিনিয়ত দ্রুতভাবে বিক্ষিপ্তভাবে ছোটাছুটি করছে এবং পরস্পরের সাথে আধারের দেয়ালের সাথে দেখা খাচ্ছে। আধারের দেয়ালের সাথে অণুগুলো থাকার ফলে দ্রোণী তার হচ্ছে গ্যাসের চাপের সৃষ্টি হয়ে থাকে। 9 তাপমাত্রা বৃদ্ধির সাথে অণুগুলোর বেক্ষা বৃদ্ধি পেয়েছে। 10 দুটিতে থাকার মধ্যবর্তী সময় অণুগুলোর সম্পর্কে রেখা বরাবর চলে, পরপর দুটি থাকার মধ্যবর্তী দূরত্বকে মুক্ত পথ বলে। 11 তারপর সেটি থাকা সংগঠিত হলে যে সময় লাগে তা মুক্ত পথ অতিক্রম করতে তার যে সময় তুলনায় অতি নগণ্য, তাই হচ্ছে থাকাগুলো তাৎক্ষণিক ইনস্ট্যান্টেনিয়াস। গ্যাসের অণুগুলোর আধারের সমগ্র আয়তনে তার হচ্ছে মুক্তভাবে বিচরণক্ষম। 13 গ্যাসের অণুগুলো তার হচ্ছে অমনগরতা থাকে লিপ্ত থাকলে তার হচ্ছে এক ঘন তার হচ্ছে আয়তনে তার হচ্ছে অণুগুলোর সংখ্যা পরিবর্তিত থাকে। এটি হতে সিদ্ধান্ত গ্রহণ করা যে আদর্শ গ্যাসের গতিতত্ত্ব সর্বদা স্থির থাকে। এখানে উল্লেখ্য যে তার হচ্ছে গ্যাসের স্বীকার্য যেসব
সর্বতোভাবে মেনে চলে তাদেরকে গ্যাসের আদর্শ গ্যাসীয় তত্ত্বে বলা থাকে। গ্যাসের পরম তাপমাত্রা অণুগুলোর মোট গতিশক্তির সমানুপাতিক। গড়বেগ, গড় বর্গবেগ এবং হচ্ছে গড় বর্গবেগের বর্গমূল গড় বর্গ মুক্তবেগ। মিন ভেলোসিটি, মিন স্কোয়ার ভেলোসিটি, রুট মিন স্কোয়ার ভেলোসিটি এবং মিন ফ্রি পাথ। কোনো একটি বস্তু তার হচ্ছে অসময় বেগে তারপর হচ্ছে গমন করলে তার হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব এবং মোট সময় ভাগফলকে গড় বর্গবেগ বলে। দ্বিপদার্থিক বেগের গড় মানকে তার হচ্ছে গড় বেগ বলে, কিন্তু দ্বিপদার্থিক বেগের বর্গের মানকে গড় বর্গবেগ বলা থাকে। দ্বিপদার্থিক বেগের বর্গের গড় মানকে গড় বর্গবেগ বলা থাকে। মনে করি এন এর সংখ্যা গুণের যথাক্রমে C1, C2, C3, Cn, অতএব তাদের গড় বর্গবেগ Cn ইজ ইকুয়াল টু C1, C2 প্লাস C3 প্লাস Cn বাই n। অপরদিকে গড় বর্গবেগ Cn স্কোয়ার ইজ ইকুয়াল টু C1 স্কোয়ার C2 স্কোয়ার প্লাস Cn স্কোয়ার প্লাস বাই n। পুনঃ তারপর দ্বিপদার্থিক বেগের বর্গের তার হচ্ছে গড় এবং বর্গমূল বর্গবেগের বর্গমূল এবং মূল বর্গবেগ বলে। অতএব বর্গবেগের তার হচ্ছে বর্গমূলকে মূল বর্গবেগে তার হচ্ছে C ইজ ইকুয়াল টু রুট C স্কোয়ার, Cn স্কোয়ার ইজ ইকুয়াল হচ্ছে রুট C1 স্কোয়ার প্লাস হচ্ছে C2 স্কোয়ার প্লাস Cn স্কোয়ার বাই n। তারপর হচ্ছে সাধারণত মূল বর্গবেগ গড়বেগ অপেক্ষা তারপর হচ্ছে বেশি মনে হয়ে থাকে। আবার কোনো বেগের n1, n2, n3 তারপর হচ্ছে যথাক্রমে C1, C2, C3 এবং অন্য বর্গবেগের বর্গমূলের মান RMS হবে C ইজ ইকুয়াল টু রুট n1 C1 স্কোয়ার তারপর হচ্ছে n2 স্কোয়ার তারপর হচ্ছে n3 C কিউব C কিউব তারপর হচ্ছে বাই হচ্ছে n1 n2 প্লাস n3। নিচের উদাহরণ থেকে স্পষ্ট হবে তার হচ্ছে ব্যাখ্যা। ধরা যাক কোনো নিষ্ঠ আয়তনের মধ্যে C1 বেগ সম্পন্ন n2 সংখ্যাগুণ C2 বেগ সম্পন্ন n2 তারপর হচ্ছে বেগ সংখ্যাগুণ C3 বেগ সম্পন্ন n3 সংখ্যাগুণ রয়েছে। তারপর হচ্ছে মোট হচ্ছে n ইজ ইকুয়াল টু n1 প্লাস n2 n প্লাস n3। অর্থাৎ গড়বর্গবেগ C বার ইজ ইকুয়াল টু n1 C1 তারপর হচ্ছে n2 C2 তারপর হচ্ছে প্লাস হচ্ছে n3 C3 বাই n তারপর হচ্ছে গড়বর্গবেগ C1 স্কোয়ার C স্কোয়ার ইজ ইকুয়াল টু n1 C স্কোয়ার প্লাস হচ্ছে n2 C2 স্কোয়ার n2 3 C3 স্কোয়ার তারপর হচ্ছে বাই n তারপর হচ্ছে গড়বর্গের বর্গমূল এবং মূল গড়বর্গবেগ C ইজ ইকুয়াল টু রুট C বারের স্কোয়ার তারপর হচ্ছে ধরা যাক 4টি অনুবেগ 3 4 5 6 একক। সুতরাং এদের বর্গবেগ হচ্ছে C বার ইজ ইকুয়াল টু 3 যোগ 4 যোগ 5 যোগ 6 বা 4 ইজ ইকুয়াল টু 4.5 মূল গড়বর্গবেগ C ইজ ইকুয়াল টু রুট C বার স্কোয়ার ইজ ইকুয়াল টু রুট 3 স্কোয়ার 4 স্কোয়ার 5 স্কোয়ার বাই 4 ইজ ইকুয়াল টু 4.64। তার সুতরাং দেখা যাচ্ছে যে সি এবং সি বারের মান সমান হয়। তার RMS গতিবেগে তার হচ্ছে গড় গতিবেগ এবং সামনাপিছু থেকে গতিও তাদের আচরণ RMS এবং গতিবেগ বেশি প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ কাজ হয়। গ্যাসের ক্ষেত্রে মূল গড় বর্গবেগ নেওয়া হয় কেন? তো সাধারণত বর্গবেগ এবং হচ্ছে বর্গবেগ অপেক্ষা কিছুটা কম থাকে। তাছাড়া ওইটাতে সাধারণত গড়বেগের ব্যবহার নেই, শুধুমাত্র মূল বর্গবেগ এবং বর্গবেগ এবং হচ্ছে বিভিন্ন গতির প্রতিনিধিত্বকারী গড় হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। এই জন্য গ্যাসের মূল গড় বর্গবেগ নেওয়া থাকে। গ্যাসের আণবিক গতিতত্ত্ব যা হচ্ছে মলিকুলার কাইনেটিক থিওরি অফ গ্যাসেস, সকল গ্যাসে মোটামুটি বল চার্জের সূত্র মেনে চলে। এই জন্য গ্যাসের একটি সাধারণ ঘটনা আছে বলে ধারণা হয়ে থাকে। সকল গ্যাসই তথা সকল বস্তুর অসংখ্য অণুর সমষ্টি। এই অণুগুলো অবিরাম গতিশীল অবস্থায় থাকে। তাপমাত্রা বৃদ্ধির ফলে গতিশক্তি বৃদ্ধি পায় এবং কঠিন পদার্থের অণুগুলো হচ্ছে খুব ভীষণ ঘর্ষণ বিশিষ্ট সংস্কৃতি বল অধিক। এর ফলে কঠিন পদার্থের নিশ্চয় আকার আয়তন থাকে। তরল পদার্থের অণুগুলোর পারস্পরিক সংস্কৃতি বল অপেক্ষাকৃত কম, ফলে নিশ্চয় আকার থাকে না, তারপর কিন্তু আয়তন থাকে। তারপর অণুগুলোর মধ্যে সংসক্তি বল একেবারে নেই বলে চলে ফলে গ্যাসের অণুগুলোর মাঝামাঝি স্বাধীনভাবে চলাচল করতে পারে। তারই শক্তি মাঝামাঝি নির্দিষ্ট আকার আয়তন নেই। তার হচ্ছে ডিভিজগুলো তার হচ্ছে নম্বরটা এবং হচ্ছে পদার্থ তার হচ্ছে বলাই তাপ হয়ে থাকে। তারপর হচ্ছে মাঝামাঝি তার হচ্ছে গতির মাঝামাঝি একের মাঝামাঝি গতিশীলতার জন্য উৎপন্ন হয়ে থাকে। তারপর গ্যাসের গতিতত্ত্ব তার হচ্ছে গতির প্রকৃতি তারপর হচ্ছে উদ্ভূত তারপর হচ্ছে মাধ্যমে সম্পর্ক জানা যায়। 1730 বার্নলি তারপর হচ্ছে সর্বপ্রথম সূত্রাবলী তার হচ্ছে মাঝামাঝি গতিতত্ত্বের জনক বলা থাকে ক্লাসিক ম্যাক্সওয়েল, বোলসম্যান এবং হচ্ছে প্রভৃতি উন্নতি সাধন হয় তত্ত্বের মাঝামাঝি নানারূপ সন্তোষজনক ব্যাখ্যা প্রদান করে। 10.12 তারপর হচ্ছে গতিতত্ত্ব অনুসারে আদর্শ গ্যাসের চাপের সমীকরণ। তারপর ইকুয়েশন অফ প্রেশারস অন আইডিয়াল আইডিয়াল গ্যাস অ্যাকর্ডিং টু দ্য কাইনেটিক থিওরি ছয় জল বিশিষ্ট তারপর পদার্থের একটি ঘনকারীতে পাতলই মনে করি এ বি সি ডি আছে। তারপর হচ্ছে মাঝামাঝি পাত্রটি তারপর হচ্ছে এল এবং হচ্ছে পাত্রটি বি ইকুয়াল টু পি কি এল কিউব। তারপর হচ্ছে মাঝামাঝি এম্পারায় তারপর হচ্ছে ত্রিপূর্ণ এবং হচ্ছে ঘনত্ব রো মনে করি অনুর সংখ্যা এন এবং হচ্ছে প্রতিটি অনুর তারপর হচ্ছে এর মাধ্যমে হচ্ছে একটি অনু বিবেচনা করি এবং C1 তারপর হচ্ছে ওয়াই তারপর হচ্ছে ওজেড এবং হচ্ছে M1 E1 V1 W1 এবং বিভাজন করে দেবে আমরা পারি C1 স্কয়ার ইকুয়াল টু U1 স্কয়ার তারপর হচ্ছে E1 স্কয়ার W1 স্কয়ার তারপর হচ্ছে E1 ইকুয়াল টু BABCD। ওকে, তারপর হচ্ছে মাঝামাঝি ওয়াই বরাবর তার তারপর হচ্ছে ভরবেগে আমি V1 তারপর হচ্ছে সংঘর্ষ ফলে একটি তারপর হচ্ছে বসাদীয় প্রকৃতির রিবাউন্ড বলা হয়ে থাকে। তারপর হচ্ছে মাঝামাঝি সংঘর্ষের ভরবেগে মানে MU1 অতএব অনুটির U1 উপাংশ তারপর হচ্ছে ধরুন ভরবেগের MU1 মানে হচ্ছে তারপর হচ্ছে M1 ইকুয়াল টু MU1। এফসিডি তলায় একবার ধাক্কা লাগলে তারপর সেই EFO হয়েছে তারপর হচ্ছে মাধ্যমে একবার ধাক্কা খাবে। বসে বরাবর E1 এবং CBC EFO হচ্ছে আসলে তার হচ্ছে 1/1 1/1 তার হচ্ছে E1 অংশ বসে ধরুন TM E1 তার হচ্ছে E1 তার হচ্ছে ভরবেগের পরিবর্তন
ইজিক্যাল টু বাই সময় ইজিক্যাল টু হচ্ছে 2m u1 স্কোয়ার বাই হেল গ্যাসের সুতরাং পিভি ইজিক্যাল টু 1/3 mc স্কোয়ার, তারপর হচ্ছে পি ইজিক্যাল টু 1/3, তারপর হচ্ছে mm বাই ভি, তারপর হচ্ছে সি স্কোয়ার, তারপর হচ্ছে 1/3 রো সি স্কোয়ার। গ্যাসের গতিতত্ত্বের প্রয়োগ। আদর্শ গ্যাসের প্রযোজ্য এবং বলের সূত্র এবং চার্জের সূত্র, রেনের সূত্র, আদর্শ গ্যাসের সমীকরণ ইত্যাদির পরীক্ষালব্ধ সূত্র। গ্যাসের গতিতত্ত্বের বৈশিষ্ট্য সম্পন্ন আলোচনায় দ্বারা সেই সূত্রগুলো ব্যবহার করা হয় না, কিন্তু গতিতত্ত্বের শিক্ষার্থীগুলোকে ব্যবহার করে সম্পূর্ণ তাত্ত্বিক এই সূত্র প্রতিষ্ঠা করা হয় থাকে। এখানে গ্যাসের গতিতত্ত্বের সার্থকতা নিম্নে গ্যাসের গতিতত্ত্বের কয়টি প্রয়োগ আলোচনা করলো। বলের সূত্র। গ্যাসের গতিতত্ত্বের সাহায্যে বলের সূত্র প্রতিপাদন করা থাকে। বলের সূত্র এবং সুষম তাপমাত্রা একটি নির্দিষ্ট গ্যাসের আয়তন এবং তাপমাত্রার ব্যস্তানুপাতিক হয়ে থাকে। মনে করি টি তাপমাত্রা এবং হচ্ছে আয়তন ভি এবং হচ্ছে চাপ পি। সুতরাং পি সমানুপাতিক ভি যখন টি স্থির থাকে। সুতরাং পি ইজিক্যাল টু হচ্ছে 2/3 ই বাই ভি, তারপর হচ্ছে ই ইজিক্যাল টু গ্যাসের অনুসময় মোটর গতিশক্তি, তারপর সুতরাং চাপে একক আয়তনে তার হচ্ছে গতিশক্তি 2/3 হয়ে থাকে। তার হচ্ছে অনুসময় গতিশীলতা ধরুন তার হচ্ছে কোনো বস্তু তার হচ্ছে প্রথা হয় এবং হচ্ছে গতি এটি ভিন্ন রূপ এবং তাপমাত্রা স্থির থাকলে তার হচ্ছে নিশ্চয় পড়ে গ্যাসের তাপে এবং পরিমাণ স্থির থাকে। তার হচ্ছে মোটর গতিশক্তি স্থির থাকে, তারপর স্থির তাপমাত্রা গতিশক্তি কে ইজ হলো 1/2 এমন সি স্কয়ার, তারপর হচ্ছে 0 এবং হচ্ছে তাপমাত্রা স্থির থাকলে পিভি হলো ধ্রুব সংখ্যা এবং হচ্ছে এটি হলো বলের সূত্র গতিগত হতে। তারপর হচ্ছে প্রমাণিত হতে থাকে চার্জের সূত্র। তারপর আদর্শ গ্যাসের সমীকরণ পিভি হলো RT, তারপর আদর্শ গ্যাসের সমীকরণ, তারপর পিভি হলো 1/3 এনএম সি স্কয়ার, তারপর হচ্ছে এন ইকুয়াল টু 1 গ্রাম অনুর সংখ্যক গ্যাসের আয়তন, তারপর অ্যাভোগাড্রোর সংখ্যা বলা থাকে। অর্থাৎ ভি সমানুপাতিক টি এবং অর্থাৎ চাপ স্থির থাকলে তারপর হচ্ছে নিশ্চয় পরিমাণ গ্যাসের আয়তন এবং পরম তাপমাত্রা সমানুপাতিক হয়ে থাকে। এটি হচ্ছে চার্জের সূত্র। এটি চার্জের সূত্র নামে পরিচিত। চাপের সূত্র ল অফ প্রেশার। তারপর হচ্ছে আয়তন স্থির থাকলে তারপর নিশ্চয় পরিমাণ গ্যাসের চাপ তাপমাত্রা সমানুপাতিক হয়ে থাকে। এটি হলো চাপের সূত্র, পরম সামান্যর এবং গ্যাসীয় অণুর বেগ সূত্র। তারপর হচ্ছে পরম শূন্য তাপমাত্রা টি ছিল 0 এবং হচ্ছে অণুটির মোট শক্তি শূন্য হয়ে থাকে। সুতরাং অণুটির গতিবেগ শক্তি এবং গতিবেগও শূন্য হয়ে থাকে। আদর্শ গ্যাসের সমীকরণ আইডিয়াল গ্যাস ইকুয়েশন। তারপর হচ্ছে এদের গতিতত্ত্ব এবং হচ্ছে আদর্শ গ্যাসে এবং হচ্ছে প্রতিপাদন করা যায়। তারপর হচ্ছে এদের মাধ্যমে হচ্ছে কোনো গ্যাসের তাপ শক্তি এবং হচ্ছে অনুশক্তির গতিশক্তি ফলশ্রুতি হয়ে থাকে। পরমাণু শূন্য তাপমাত্রা কোনো গ্যাসের অণুগুলোর তাপশক্তি শূন্য হয়ে থাকে এবং গ্যাসের তাপ গতিশক্তি এবং বর্গের মূল্য শূন্য হয়ে থাকে। কোনো গ্যাসের তাপ তাপ পড়ে গেলে তারপর হচ্ছে এটি অণুশক্তি গতিশক্তি প্রকাশ পায় কি ইজিক্যাল টু হাফ এম মাইনাস সি স্কয়ার, তারপর হচ্ছে হাফ এম সি স্কয়ার, তারপর হচ্ছে এম ইজিক্যাল টু অণুর সংখ্যা, এন ইজিক্যাল টু অণুর সংখ্যা, তারপর সি ইজিক্যাল টু বর্গ, এম ইজিক্যাল টু এম এন সংখ্যা। তারপর হচ্ছে পিভি ইজিক্যাল টু RT, তারপর হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ বলা থাকে। উল্লেখ্য যে পি 1 গ্রাম, তারপর হচ্ছে আয়তন, তারপর হচ্ছে এনটি, তারপর হচ্ছে গ্যাসে বিবেচনা করে থাকে। তবে আদর্শ গ্যাসের সমীকরণ পিভি ইজিক্যাল টু RT। আর এটা গতিতত্ত্ব থেকে প্রমাণিত হলো বাস্তব গ্যাসের থেকে আদর্শ গ্যাসের প্রমাণিত পিভি ইজিক্যাল টু RT। শুধুমাত্র তার হচ্ছে উচ্চ তাপমাত্রা এবং হচ্ছে নিম্ন চাপে বাস্তব গ্যাসের থেকে তারপর হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ অনুসরণ করে। স্বাভাবিক তাপমাত্রা এবং চাপে বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাসের সমীকরণ অনুসরণ না করার মূল কারণ নিম্নরূপ। গতিতত্ত্ব 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 থেকে তারপর আদর্শ সমীকরণ প্রতিপাদন করার সময় অণুগুলোকে শুধুমাত্র বিন্দু ভরের পয়েন্ট ম্যাস হিসেবে ধরা হয়, অর্থাৎ অণুগুলোর আয়তন বিবেচনা করা হয়নি। এছাড়া গ্যাস অণুগুলোর মধ্যকার আকর্ষণ বল বিবেচনা করা হয়নি। বিখ্যাত লন্ডন পদ্ধতি বিগ ভ্যান ডার ওয়ালস তার অণুগুলোর সীমিত আকার এবং হচ্ছে এদের মধ্যকার আন্তঃনাভিকে বিবেচনা করে আদর্শ গ্যাসটি নিম্নরূপ সংশোধন করেন। পি প্লাস এ বাই বি স্কয়ার, তার হচ্ছে বি ইন্টু ভি মাইনাস বি ইজিক্যাল টু RT, তার হচ্ছে এ বি, তার হচ্ছে যে কোনো নির্দিষ্ট গ্যাসের ধ্রুব এবং হচ্ছে তবে তাদের সাথে কি মানেন নয়, তার হচ্ছে নিজের করো, তার হচ্ছে বাস্তব গ্যাসের জন্য ভ্যান্ডার ওয়ালস এবং হচ্ছে সমীকরণের জন্য তারপর দুটি বিবেচনা করা হয়ে থাকে বাস্তবে এবং হচ্ছে নির্দিষ্ট আকার রয়েছে। তারপর অর্থাৎ তাদের আয়তন নগণ্য হয়ে থাকে। অণুগুলোর মধ্যে আকর্ষণ বল সম্পূর্ণ অভিজ্ঞান নয়, এটি হচ্ছে বিষয় গ্রহণ করা হয়ে থাকে। অনুসন্ধানমূলক কাজ হচ্ছে নিম্ন চাপে তারপর বাস্তব গ্যাসের আদর্শ গ্যাসের ক্ষেত্রে আচরণ করে কেন। কোনো একটি আবদ্ধ গ্যাসের ক্ষেত্রে নিম্ন চাপে হচ্ছে গ্যাসে এবং হচ্ছে অর্ধ করার ক্ষেত্রে গ্যাসেরগুলোর কম চাপে এবং গ্যাসে এবং ক্ষেত্রে আন্তঃনাভিক দ্রুত অনেক বেশি থেকে গ্যাসের ক্ষেত্রে কম হওয়া অণুগুলোর এবং মোটা আয়তন তার হচ্ছে আয়তনের তুলনায় নগণ্য হয়ে থাকে। আন্তঃনাভিক এবং হচ্ছে মাধ্যমে আন্তঃনাভিকা অত্যন্ত কম এবং হচ্ছে মাধ্যমে গ্যাসের আয়তন নগণ্য হয়ে থাকে। গতিসূত্র প্রয়োগ করে পারস্পরিক সম্পর্ক বর্ধন, তারপর চাপ ও আয়তনের সম্পর্ক। তারপর হচ্ছে সি ইকুয়াল টু রুট 3 পি, তারপর হচ্ছে বাইরো, তারপর হচ্ছে কোনো গ্যাসের চাপের আয়তন গতিশক্তি, তারপর হচ্ছে 2/3 পি ইকুয়াল টু 1/3 এম সি স্কয়ার, তারপর হচ্ছে গতিশক্তি, তারপর চাপের আয়তন হচ্ছে 2/3 অংশ ইকুয়াল টু 3/2, তারপর হচ্ছে 1 গ্রাম, তারপর হচ্ছে গতিশক্তি 3/2। যে তাপমাত্রা গ্যাসের গতিশক্তি শূন্য হয়ে থাকে তারপর হচ্ছে পরম শূন্য তাপমাত্রায় তারপর হচ্ছে মূল বরম এবং হচ্ছে বর্গমূলের সমানুপাতিক। CRMS ইকুয়াল টু রুট টি, তারপর হচ্ছে মূল বর্গবেগ এবং তোমাদের বর্গমূলের সমানুপাতিক ই প্রাইম ইকুয়াল টু 3/2 কেটি, তারপর হচ্ছে এটি অনুরূপ গতিশক্তি ইকুয়াল টু 3 × 2 3/2 ইন্টু বর্তমান দ্রব্যক গুণ পরম তাপমাত্রা। সুতরাং কোনো একটি নির্দিষ্ট গ্যাসের একটি পরম তাপমাত্রা গ্যাসের সুষম তাপমাত্রার মূল কারণ এর অনুসময় গতিশক্তি সুষম বন্টন না। গড় গতিশক্তি বৃদ্ধি পেলে তাপমাত্রা বৃদ্ধি পাবে, আবার গড় গতিশক্তি হ্রাস পেলে তাপমাত্রা হ্রাস পাবে। অতএব পরম শূন্য তাপমাত্রা অনুর গতিশক্তি
হবে, তারপর সেটি হলো অতিশব্দ অনুযায়ী তাপমাত্রা ব্যাখ্যা। গড়মুক্ত পথ মিন ফ্রি পাথ। গ্যাসের গতিতে হতে আমরা জানি যে গ্যাসের অনুসময়ের অবিরত তার বিকৃত গতিতে চারদিকে ছোটাছুটি করছে এবং পরস্পরের সাথে আধারে এবং তেলের সাথে ধাক্কা খাচ্ছে। ওগুলোর পরস্পরের মধ্যে কোনো বিকর্ষণ নেই, তাই তাদের বেগ অপরিবর্তিত থাকে। পরপর দুটি ধাক্কার ভিতর অণুগুলো সরলরেখায় কতটুকু পথ অতিক্রম করে তারা মুক্ত পথ বলে। এটি অণু তারপর এই অণুর বিক্রিয়া ধারাতে বি সি পথে চলে এবং সি স্থানে দিকে গিয়ে তারপর অপর এটি অণুর সাথে ধাক্কা গেল ডি স্থানে গিয়ে তারপর অণুর সাথে ই স্থানে গিয়ে এটি অণুর সাথে ধাক্কা খায় ইত্যাদি। তারপর বি সি বিডি এবং ডি ই তারপর এটি মুক্ত পথ এই দৈর্ঘ্য সমান হয় না। তারপর এর মাঝামাঝি মুক্ত পথ এবং ধাক্কাগুলো একটি অণুর তারপর মুক্ত এবং অতিক্রম করে গড় মুক্ত পথ বলা থাকে। এখানে তবে ওই গ্যাসের অণুর মুক্ত পথে যে ল্যাম্বডা যেগুলো হচ্ছে মোট অতিক্রান্ত পথ বা ধাক্কার সংখ্যা। তারপর বিজ্ঞানী ক্লসিয়াস এবং গড়মুক্ত পথ এবং গাণিতিক রাশিমালা প্রতিপাদন করেন এবং উক্ত রাশিমালা নিম্নগতি তারপর তিনি ওই শিকাজ প্রমাণ করেন যে তারপর সেটি মাত্রা শক্তি এবং বাকি অণুগুলো স্থির অবস্থা রয়েছে জানার বিশেষ প্রাণীয় গতিশক্তি তারপর আবিষ্কার করছে আইনস্টাইন। অণুর ব্যাস এবং গড়মুক্ত পথের মধ্যে সম্পর্ক রিলেশন বিটুইন ডায়ামিটার এবং মলিকিউলার এবং মিনি পাথ। গ্যাসের গতিতে আমরা জানি যে তবে অণুগুলোর সর্বতার সাথে এবং চাঁদের সাথে দেয়ালের সাথে ধাক্কা খায়। অণুগুলোর পরস্পরের সাথে আকর্ষণ না থাকায় তারপর তাদের বেগের পরিবর্তন ঘটে না। তারপর সংঘর্ষের ফলে তারপর অণুগুলোর বেগে তারপর সরলরেখা গ্রহণ করে। পরপরের ধাক্কাগুলো এবং ভিতর থেকে যে দূরত্ব থাকে গড়মুক্ত পথ বলা থেকে যদি এন না এবং এস দূরত্ব তবে গড়মুক্ত পথ ল্যাম্বডা যেগুলো মোট দূরত্ব পাই হচ্ছে মোট ধাক্কার সংখ্যা এস বাই এন। তারপর গ্যাস অণুরা গ্যাস অণুর বা সাপেক্ষে গড়মুক্ত পথের রাশিমালা বের হয়েছে। বিজ্ঞানী ক্লাসিসে গড়মুক্ত পথের রাশিগাণিতিক রাশিমালা প্রতিপাদন করে। এই রাশিমালা প্রতিপাদন করতে এটি মাত্র অনুভূতি বিবেচনা করেন এবং সে বলে মনে করে এটি আইন সংখ্যক অণু আছে প্রতি অনুসংখ্যা এ তারপর মাধ্যমে সেটি অণু ভি বেগে ছোট আলোচনা অনুসারে কেন্দ্রবিন্দু থেকে ব্যাসার্ধ বিশিষ্ট এর বৃত্ত অঙ্কন করে বৃত্তের উপর ভি দৈর্ঘ্য বিশিষ্ট বিবেচনা করে ইচ্ছাটি হচ্ছে পাই স্কয়ার ভি তারপর সব অণুর ক্ষেত্রে থাকবে এবং সে নিলে ধাক্কা খাবে। প্রতি একক আয়তনে তারপর আইন সংখ্যক পাই স্কয়ার ভি এন। তারপর গড়মুক্ত পথ ল্যাম্বডা ছিল 1/পাই স্কয়ার ভি এন। তারপর বিজ্ঞানী ক্লসিয়াস একটি রাশিমালা প্রতিষ্ঠা করেন। তারপর গড়মুক্ত পথ একক আয়তন ব্যস্তানুপাতিক এবং সার্বত্রিক গ্যাসের বর্গের ব্যস্তানুপাতিক তারপর গড়মুক্ত পথ এবং ঘনত্বের সমানুপাতিক ব্যস্তানুপাতিক। পূর্ণ গ্যাসের রোয়ের সমানুপাতিক এবং ব্যস্তানুপাতিক ল্যাম্বডা সমানুপাতিক রো অতএব গড়মুক্ত পথ অর্থাৎ চাপের ব্যস্তানুপাতিক এবং তাপমাত্রা সমানুপাতিক। বিজ্ঞানী ক্লসিয়াস মুক্ত পথের রাশিমালা প্রতিষ্ঠা করতে এই স্বীকার্য গ্রহণ করেন যে তারপর সেটি মাত্র গতিশীল এবং অণুগুলো স্থির। এটি প্রকৃতপক্ষে সকল অণু গতিশীল। পরে ম্যাক্সওয়েল তার বন্টন সূত্র অবলম্বনে মুক্ত নিম্নত রাশিমালা পরে ল্যাম্বডা যেগুলো হচ্ছে 1/2 পাই স্কয়ার এন। তারপর গড়মুক্ত পথ সম্পর্কে সাধারণত সমীকরণ 35 ব্যবহার করা হয়ে থাকে। গড়মুক্ত পথের নির্ভরশীলতা। গড়মুক্ত পথের সমীকরণ ল্যাম্বডা ইকুয়াল হচ্ছে 1/পাই স্কয়ার হচ্ছে ল্যাম্বডা সমানুপাতিক 1/n। অর্থাৎ গড়মুক্ত পথে এবং একক আয়তনে অণুর ল্যাম্বডা সমানুপাতিক 1/a স্কয়ার অর্থাৎ গড়মুক্ত পথে এবং অণুর গ্যাসের বর্গের ব্যস্তানুপাতিক গ্যাস অণুগুলোর ব্যাস যত ছোট হবে গড়ের মুক্ত পথ তত বেশি হবে এবং রো একক হচ্ছে এনের সমানুপাতিক হতে কিন্তু গ্যাসের ঘনত্ব গ্যাসের চাপের সমানুপাতিক এবং তাপমাত্রার ব্যস্তানুপাতিক এবং মুক্ত পথে ল্যাম্বডা সমানুপাতিক হচ্ছে 1/n। তা মুক্ত পথে এবং ব্যস্তানুপাতিক এবং তাপমাত্রা সমানুপাতিক সূত্রের মাধ্যমে এর রো ইকুয়াল টু 0 এবং গড়মুক্ত পথ ইকুয়াল টু ইনফিনিটি। 10.18 শক্তি সমাবিভাজন নীতি ল অফ ইকুইপার্শন অফ এনার্জি। শক্তি সমাবিভাজন নীতি আলোচনার পূর্বে তারপর স্বাধীনতার মাত্রা কি জানা দরকার। স্বাধীনতার মাত্রা ডিগ্রিস অফ ফ্রিডম। তার কোনো বস্তুর সিস্টেমের গতির অবস্থা সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য যতগুলো নিরপেক্ষ স্থিরাঙ্কের প্রয়োজন হয় সেই সংখ্যাকে ওই বস্তুর সিস্টেমের স্বাধীনতার মাত্রা বলে। উদাহরণ অবিকাশের প্রভাবে তার পতনশীল কোনো বস্তুর প্রারম্ভিক বিন্দুকে যদি মূলবিন্দু এবং অভিমুখে যে অক্ষ ধরা হয়ে থাকে তাহলে কণাটি যে কোনো মুহূর্তের অবস্থান নির্দিষ্ট করার জন্য তার শুধুমাত্র যে স্থিরাঙ্কটি উল্লেখ করলেই এই হয়। সুতরাং কণাটির স্বাধীনতা সমান তারপর সোজা রাস্তা বরাবর গতিশীল এটি গাড়ির স্বাধীনতার মাত্রা 1 তারপর আবার ভূপৃষ্ঠের কোনো বিন্দু বরাবর প্রকৃত একটি কণা বা পাশের গতিতে সমুদ্রের উপরে তার সীমাবদ্ধ থাকে। প্রাচীনের প্রক্ষেপে বিন্দুকে মূলবিন্দু এবং অনুভূমিকের দিকে এক্স অক্ষ বরাবর উল্লম্ব অক্ষে তার যে অক্ষ বরাবর তার ধরা হলে তাদের প্রাচীর এই যে কোনো মুহূর্তের নির্দেশ করতে পারে এক্স ও জেড তার দুটি উল্লেখযোগ্য উল্লেখ করতে হয়ে থাকে। এদের স্বাধীনতার মাত্রা হচ্ছে 2। গতিতত্ত্ব শিক্ষার্জন অনুসারে প্রতিটি ভূমি তার দুই বিন্দু ভর এবং সম্পূর্ণ এলোমেলোভাবে গতিশীল এই ধরনের গতির জন্য তার সময়ের অবস্থান এবং নির্দেশ করার মাত্র 3টি স্থিরাঙ্কের প্রয়োজন হতে আদর্শ গ্যাসের প্রতিটি অণুর স্বাধীনতার মাত্রা 3 এবং মশার গতির ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা 3। লক্ষণীয় যে পরিলক্ষিত তার ক্ষেত্রে উল্লেখযোগ্য কণাটি শুধুমাত্র রৈখিক গতি সম্ভব তার এই ধরনের সংখ্যাকে মাত্রাকে তার রৈখিক গতি স্বাধীনতার মাত্রা ডিগ্রিস অফ ফ্রিডম ট্রান্সলেশন মশাল বলা থেকে সাধারণত এটি কণার রৈখিক এবং ঘূর্ণন উভয়ে তার উভয় ধরনের
গতি থাকে। একটি দৃঢ়বস্তু এবং গোলকার হচ্ছে তিনটি স্বতন্ত্র অক্ষের সাথে চতুর্দিকে হতে সক্ষম হয়ে থাকে, তাই বস্তুটির রৈখিক গতির জন্য হচ্ছে তিনটি এবং ঘূর্ণন গতির জন্য হচ্ছে মোট ছয়টি স্বাধীনতার মধ্যে থাকবে ভরসা থেকে নির্দিষ্ট দূরত্বে অবস্থিত তিনটি কণা নিয়ে হচ্ছে গঠিত কোনো সিস্টেম শুধুমাত্র হচ্ছে দুটি অক্ষের মাধ্যমে বুঝতে পারে। চিত্র 10.8 গতির ঘূর্ণায়মান গতির মাধ্যমে সিস্টেমের স্বাধীনতার মাত্রা এবং সংখ্যা দুটি এবং রৈখিক গতির জন্য সংখ্যা তিনটি, তাই সিস্টেমের মোট স্বাধীনতার মাত্রা হচ্ছে 5টি 10.8 এ ও বি দৃঢ়ভাবে আবদ্ধ এবং হচ্ছে দ্রুত স্থির এক্স ওয়াই যেটা হচ্ছে বরাবর হচ্ছে গতির সিস্টেম এবং হচ্ছে সংস্থাটির রৈখিক গতির স্বাধীনতার মাত্রা তিনটি, কিন্তু কণা দুটি কেবলমাত্র এক্স অক্ষের মাধ্যমে হচ্ছে ঘুরতে থাকে, তারপর হচ্ছে তাই ঘূর্ণন এবং মাত্রা দুটি হয়ে থাকে। সুতরাং ওদের মোট স্বাধীনতার মাত্রা হচ্ছে 5টি লক্ষণীয়, যেখানে গতির বশত বাধা প্রদান হলো দুটির মধ্যে দ্রুতের স্থিরতা সাধারণভাবে যদি কোনো গতি সংস্থা বা সিস্টেম এক্স সংখ্যক কণা দ্বারা গঠিত এবং এক্স সংখ্যক কণা পরস্পর সাথে ওয়াই সংখ্যক পরস্পরের সাথে এবং বাধা দ্বারা সম্পর্কযুক্ত এবং সংস্থাটির স্বাধীনতার মাত্রা এফ ইজ 3x - ওয়াই, তারপর কণাগুলোর সম্পূর্ণ স্বাধীনতা মাত্রা y 0 এবং স্বাধীনতা মোট ইজ 3x, তারপর কোনো এক পরমাণু বিশিষ্ট গ্যাসের তারপর x = 1 স্বাধীনতার মাত্রা ইজ 3, তারপর দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে x = 2। এক্ষেত্রে পরমাণু দুটি পরস্পর থেকে নির্দিষ্ট দূরত্বে আবদ্ধ এবং হচ্ছে স্বাধীনতার মাত্রা f = 3 × 2 × -1 = 5। আদর্শ গ্যাসের স্বাধীনতার মাত্রা 3, তারপর দ্বিপরমাণু গ্যাসের অনুসারে অক্সিজেন এবং হচ্ছে স্বাধীনতার মাত্রা নাইট্রোজেন এবং হাইড্রোজেন স্বাধীনতার মাত্রা 3। 10.18.2 স্বাধীনতার মাত্রা এবং গ্যাসের দুই আপেক্ষিক তাপের অনুপাতের মধ্যে সম্পর্ক রিলেশনস বিটুইন ডিগ্রিজ অফ ফ্রিডম অ্যান্ড রাশি অফ টু স্পেসিফিক হিটস অফ এ গ্যাস। শক্তি সমবিভাজন নীতির আলোচনা। কোনো পদার্থের অণুগুলোর গতিশক্তি এবং হচ্ছে বাক্য এবং প্রতিটি স্বাধীনতার মাত্রাটা সমভাবে বণ্টিত হয় এবং যে কোনো একটি নির্দিষ্ট প্রতিটি স্বাধীনতার মাত্রার সাথে সংশ্লিষ্ট গতিশক্তির মান হাফ। এটি শক্তি সমবিভাজন নীতি। এখন আমরা এই সূত্রটিকে গ্যাসের অণুটা প্রয়োগ করবো। আমরা জানি একে পারমাণবিক গ্যাসের এটি অণু স্বাধীনতার মাত্রা 3। অতএব এই সূত্র অনুযায়ী এটি সূত্রের গড় শক্তি ইজ ইকুয়াল টু 3/2 কেটি। দ্বিপারমাণবিক অণুর এটি শক্তি মাত্রা 5 এবং অতএব প্রতিটি অণুর গড় শক্তি 5/2 কেটি। যেহেতু পরমাণুর যুগ্মের রৈখিক গতিশক্তি এবং ঘূর্ণন গতিশক্তি বর্তমান থাকে এবং হচ্ছে যদি কোনো পরমাণু যুগ্মের কম্পন শক্তি বর্তমান থাকে তবে স্বাধীনতার মাত্রা হবে 7 এবং সেক্ষেত্রে অণুটির মোট শক্তি হবে 7/2 কেটি। অপ্রমাণ। আবার কম্পনরত কণার ক্ষেত্রে অর্ধেক করা হলে গতিশক্তি অর্ধেক হলো স্থিতিশক্তি, কাজী স্বাধীনতার মাত্রা যেগুলো মোট শক্তি যেগুলো গতিশক্তি যোগ হচ্ছে স্থিতিশক্তি যেগুলো হাফ কেটি যোগ হাফ কেটি 0 কেটি। আর তাহলে আমরা দেখতে পাচ্ছি এই গেট প্রতিটি উপাংশের সংশ্লিষ্ট অপসারণ গতিশক্তি এবং গতিশক্তির 1/3 প্রাপ্ত মোট গতিশক্তি এবং হচ্ছে শোষণের জন্য তার সমমানে অংশের সমষ্টি অনুপাতে প্রাপ্ত তা হচ্ছে মোট শক্তি এবং হচ্ছে বিভিন্ন নিরপেক্ষ হিসাবে সমভাবে বঞ্চিত হয়ে থাকে। আবার অণুগুলো হচ্ছে সসীম আকৃতি বিশিষ্ট জ্যামিতিক বিন্দু নয়, তার জড়তার ভ্রামক ও ভর রয়েছে, তার হচ্ছে তাই অপসারণ মাধ্যম হচ্ছে ঘূর্ণন গতিও রয়েছে। এই অণুগুলোর তার হচ্ছে আকৃতি এবং পরিপূর্ণভাবে দৃঢ় নয় এবং হচ্ছে অণুগুলোর মাধ্যমে হচ্ছে সংঘর্ষের মাধ্যমে হচ্ছে স্পন্দন করা সাহায্য দিতে পারে, ফলে স্বাধীনতার মাত্রা এবং হারও বেশি হতে পারে। তার হচ্ছে ম্যাক্সওয়েল এবং মাধ্যমে হচ্ছে রাসায়নিক এবং রাসায়নিক ক্ষেত্রে তা হচ্ছে স্বাধীনতার মাত্রা এবং সংশ্লিষ্ট রাশি এবং হচ্ছে চলরাশি এবং হচ্ছে দ্বিঘাত অপেক্ষক হয়ে থাকে এবং হাফ কেটি এবং স্বাধীনতার মাত্রার ক্ষেত্রে বিভক্ত হয়ে থাকে এফ তা হচ্ছে মাত্রা সম্পন্ন হচ্ছে জড়শক্তি F/2 কেটি। জলে বাষ্প বাচ্চা ওয়াটার ভেপার অ্যান্ড এয়ার প্রেশার। বায়ুমণ্ডলে সর্বদা কিছু না কিছু জলীয় বাষ্প থাকে। বাষ্পায়ন এবং প্রক্রিয়ায় খাল, বিল, পুকুর, নদী, সমুদ্র প্রভৃতি হতে প্রতিনিয়ত প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বায়ুমণ্ডলে মিশে যাচ্ছে। মেঘ, বৃষ্টি, কুয়াশা, শিশির প্রভৃতি নৈসর্গিক হতে প্রমাণ হয় যে বায়ুতে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রয়েছে। বিভিন্ন স্থানে জলীয় বাষ্প তার হচ্ছে পরিমাণ বিভিন্ন হতে কোথাও বায়ুতে জলীয় বাষ্প বেশি, আবার কোথাও বা জলীয় তার হচ্ছে জলীয় বাষ্প কম। তাহলে কি প্রশ্ন চাই কি বিষয়ের উপর জলীয় বাষ্প নির্ভর করে? কোনো স্থানে তার হচ্ছে পানির উচ্চের উপস্থিতি এবং হচ্ছে অক্ষাংশ সমুদ্রপৃষ্ঠ এবং হচ্ছে অবস্থানের প্রভৃতির উপর জলীয় বাষ্পের পরিমাণের উপর নির্ভর করে। কোনো স্থানে তার হচ্ছে আবহাওয়ার উপর তার হচ্ছে বায়ুমণ্ডলের জলীয় বাষ্প গুরুত্ব অপরিসীম। তার হচ্ছে কোনো দ্রব্যের সুষ্ঠু উপাদানজাত এবং উদামজাতকরণের বায়ুমণ্ডলের এবং জলীয় বাষ্পের পরিমাণ এবং একটি নিশ্চিত সীমানার মধ্যে থাকা প্রয়োজন। তার হচ্ছে এই কারণে বায়ুমণ্ডলের জলীয় বাষ্পের উপর পরিমাণ গুরুত্ব অনেক থেকে কোনো স্থানে জলীয় বাষ্প ও চাপ ওই জলীয় বাষ্পের পরিমাণের উপর নির্ভর করে। জলীয় বাষ্পের পরিমাণ যত বেশি হবে চাপ তত বেশি হতে হবে সকল উষ্ণতায় তরল বাষ্পীভূত হয়ে থাকে তল থেকে নির্গত এবং বাষ্প জলীয় বাষ্পের মাধ্যমে আধারের গায়ে চাপ প্রয়োগ করে তরলের বাষ্প চাপ বলা থাকে। তারপর সেই বাষ্প চাপ এবং জলীয় বাষ্প আমাদের দৈনন্দিন জীবনে প্রভাবিত করে। বায়ুতে অণুসমূহ তারপর হচ্ছে আবৃত স্থিতাবস্থা ছুটাছুটি করে, তারপর হচ্ছে পাত্রের একক ক্ষেত্রফলের উপর বাইরের অণুসমূহকে যে বল প্রয়োগ করে তাকে বায়ু চাপ বলা থাকে। ভূগোল গ্যাসের একক চাপের ক্ষেত্রে একক বায়ুচাপ এবং বায়ুমণ্ডল এবং অ্যাটমসফিয়ার এটিএম ব্যবহৃত হয়ে আছে। 0 ডিগ্রি সেলসিয়াস 45 ডিগ্রি সেলসিয়াস সমতলে যে পরিমাণ বায়ুচাপ 760 মিলিমিটার স্তম্ভ চাপের সমান থেকে তাকে একক বায়ুমণ্ডলের চাপে একক বায়ুচাপ বলা থেকে মিলিমিটার পার এবং মিলিমিটার মার্কের হিসেবে চাপ প্রকাশ করা থেকে এককে তার লিটার পার মিটার স্কয়ার এবং প্যাসকেল এককে প্রকাশ করা থেকে বারোমিটার একক নিউটনকে প্যাসকেল বলা থেকে
10.1 সম্পৃক্ত এবং অসম্পৃক্ত বাষ্পচাপ, স্যাচুরেটেড অ্যান্ড আনস্যাচুরেটেড ভেপার প্রেশার। কোনো অবস্থানে তরলের উপস্থিত সংখ্যা তার হচ্ছে বাষ্পকে তাপমাত্রায় তার হচ্ছে সম্পৃক্ত বাষ্প বলা থেকে সম্পৃক্ত বাষ্প চাপ এবং সর্বোচ্চ চাপা প্রয়োগ করে তার হচ্ছে কোনো স্থানে তার হচ্ছে তাপমাত্রা কম বেশি হলে ওই স্থানে বাষ্পকণার ধারণ ক্ষমতাও কম বেশি হয়। তবে এই নিশ্চিত তাপমাত্রায় একটি স্থানে আবদ্ধ বাষ্প ধারণ ক্ষমতা নিশ্চিত থাকে, তবে অতিরিক্ত বাষ্প ধারণ করতে পারে না। এই অবস্থায় বাষ্প যে চাপ দেয় তাকে সম্পৃক্ত বাষ্পচাপ বলা থেকে সম্পৃক্ত বাষ্পচাপ বাষ্প চাপ বড় সূত্র মানে না তার হচ্ছে তাপমাত্রা স্থির করে সম্পৃক্ত বাষ্প চাপ পরিণত করা থেকে। আবার একটি নিশ্চিত তাপমাত্রায় হচ্ছে বাষ্পের পরিমাণ যদি এমন অতিরিক্ত বাষ্প এবং হচ্ছে তাপমাত্রা অসম্পৃক্ত বাষ্প বলা থেকে। এই অবস্থায় বাষ্প যে চাপ দেয় তাকে অসম্পৃক্ত বাষ্পচাপ বলা থেকে। সম্পৃক্ত বাষ্পচাপ সেলসিয়াস সূত্র মানে তাপমাত্রা বৃদ্ধি করে সম্পৃক্ত বাষ্পকে তার সম্পৃক্ত বাষ্প পরিণত করা যায়। কোনো স্থানের সম্পৃক্ত বাষ্প 1.336 মিলিমিটার পারত হয় এবং হচ্ছে সংশ্লিষ্ট বাষ্পকে সর্বাধিক 1.336 পরাত প্রয়োগ করা যায় বাড়ির বানাতে। তারপর সিটি রশিদ শীতের দিনে ভেজা কাপড় নেড়ে ছেড়ে দাও, তারপর বর্ষার দিনে কাপড়টি শুকাতে দাও, তারপর ভিজা শীতকালে কাপড় দ্রুত শুকায় এবং কাপড় দ্রুত শুকার পর কারণ কি? শীতকালে যদিও বর্ষার এবং হচ্ছে তাপমাত্রা বেশি থাকে তাহলে হয়তো তার হচ্ছে কাপড় শীতকালে দ্রুত শুকায়, কারণ হলো বর্ষাকালে এবং জলীয় বাষ্প বেশি পরিমাণ থাকে, বাষ্পীভবন কম হয় থাকে এবং জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে এবং বাষ্পীভবন দ্রুত হয় এবং কাপড় শুকায়। জলীয় বাষ্পের সাথে বায়ুর চাপের সম্পর্ক আমরা জানি। জলীয় বাষ্প এবং হচ্ছে বায়ুর আর্দ্রতা থাকলে ঘনত্বের পরিবর্তন ঘটে। বায়ুর আর্দ্র এবং হচ্ছে জলীয় বাষ্পপূর্ণ ঘনত্ব এবং হচ্ছে শুষ্ক বায়ুর ঘনত্বের তুলনায় কম এবং হচ্ছে বায়ুতে জলীয় বাষ্প যত বেড়ে যায় এবং হচ্ছে বাষ্পের ঘনত্ব তত কমে যায়। বায়ুতে নিষ্ঠ জলীয় বাষ্প ধারণ করতে পারা এবং না পারা বাষ্প চাপের প্রকৃতি দুই ধরনের থাকে: সম্পৃক্ত বাষ্পচাপ এবং অসম্পৃক্ত বাষ্পচাপ। সম্পৃক্ত বাষ্পচাপ তাপমাত্রা সম্পর্কে কোনো তরলের সম্পৃক্ত বাষ্পচাপ তাপমাত্রার উপর নির্ভর করে, তাপমাত্রা বাড়লে সম্পৃক্ত বাষ্পচাপ বৃদ্ধি পায়। শীতল থেকে 0°C তাপমাত্রা জলীয় বাষ্পচাপ শূন্য হয় না। এই চাপ বা 0.40 সেন্টিমিটার মার্কারিতে হচ্ছে 100°C তাপমাত্রায় 76 সমান থেকে প্রথম বায়ুমণ্ডল চাপে বিশুদ্ধ পানি এবং 80°C তাপমাত্রা ফোটে এবং তাপমাত্রা সম্পৃক্ত বাষ্পচাপ এবং চাপের মান তরলে স্ফুরণ হয়ে থাকে। সম্পৃক্ত বাষ্পচাপের বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক অফ স্যাচুরেটেড ভেপার। কোনো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো আবদ্ধ স্থানে সর্বাধিক পরিমাণ বাষ্প ধারণ করে এবং ওই বাষ্পকে সম্পৃক্ত বাষ্প বলা থেকে। সম্পৃক্ত বাষ্প সর্বাধিক চাপ প্রয়োগ করে তারপর হচ্ছে এটি আবদ্ধ স্থানে তৈরি করা হয়ে থাকে। তারপর যদি কোনো একটি আবদ্ধ স্থানে তরল পদার্থের সংস্পর্শে কিছু বাষ্প থাকে তাহলে বুঝতে হবে ওই বাষ্প সমৃদ্ধ হবে। সম্পৃক্ত বাষ্প বলে এবং চার্জের সূত্র মানে না। তারপর সমৃদ্ধ বাষ্পের সংস্পর্শে যথেষ্ট তরল এবং না থাকলে তাপমাত্রা ওই বাষ্পের আয়তন বৃদ্ধি করলে তার হচ্ছে তরল বাষ্পীভূত হওয়ার তার হচ্ছে ওই স্থানে তার হচ্ছে বাষ্প সমৃদ্ধ হবে। ছয় তাপমাত্রা এর বৃদ্ধি করে তারপর হচ্ছে নিশ্চয়তা পরিমাণ না সমৃদ্ধ এবং অসংখ্য বাষ্প পরিণত করে সমৃদ্ধ বাষ্পের উদাহরণ ক্যারেক্টারিস্টিক্স অফ আনস্যাচুরেটেড ভেপার। এটি নির্দিষ্ট তাপমাত্রা এবং হচ্ছে বাষ্পের পরিমাণ যদি আর যে অতিরিক্ত বাষ্প ধারণ করতে পারে তার হচ্ছে ওই বাষ্পকে অসীমিত বাষ্প বলা থাকে। তারপর হচ্ছে ওই চাপা বাষ্প এবং চাপার হচ্ছে কম হয়ে থাকে, এটি আবদ্ধ এবং খোলা যে কোনো স্থান হতে পারে। কোনো আবদ্ধ স্থানে যদি কিছু বাষ্প থাকে তাহলে কিন্তু কিছু তরল পদার্থ না থাকে তাহলে অসীমিত বাষ্প সমৃদ্ধ এই স্থানে তার হচ্ছে আয়তন সামান্য। তার হচ্ছে যদি কিছু বাষ্প তাহলে পরিণত করা যায় তাহলে ওই তার হচ্ছে বাষ্প শব্দ সম্পৃক্ত এবং অন্যথায় অসম্পৃক্ত বাষ্প এবং চার্জের সূত্র মেনে চলে এটি নিষ্ঠ পরিমাণ। তার হচ্ছে অসীমিত বাষ্পের তাপমাত্রা স্থির রেখে তার হচ্ছে কমতে থাকলে তারপরে ওই স্থান তার হচ্ছে বাষ্প কমিয়ে দেবে, তাপমাত্রা কমিয়ে ওই নিশ্চ অসীমিত বাষ্পকে সমৃদ্ধ বাষ্পে পরিণত করা যায়। শিশিরাঙ্ক ও আপেক্ষিক আর্দ্রতা। শিশিরাঙ্ক ডিউ পয়েন্ট এটি নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট আয়তন বাহ্য এটি নির্দিষ্ট পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে। বাহ্য জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা এবং তাপমাত্রা বৃদ্ধি পেলে এবং তাপমাত্রার পরিমাণ হ্রাসে কমে যায়। তারপর বাহ্য এবং জলীয় বাষ্পের পরিমাণ সাধারণ বায়ু থেকে তারপর হচ্ছে তার হচ্ছে কম জলীয় বাষ্প এবং হচ্ছে সাধারণ জলীয় বাষ্প এবং হচ্ছে অসংপৃক্ত থাকে এবং হচ্ছে অসংপৃক্ত জলীয় চাপের বাষ্পের তারপর হচ্ছে চাপ অতিরিক্ত জলীয় চাপের বাষ্পের চাপা বেশি হয়ে থাকে কিছু বায়ুর তারপর হচ্ছে যদি ক্রমশ কমতে থাকে তাদেরকে জলীয় বাষ্প এবং ক্ষমতা কমে যায় এবং এটি নির্দিষ্ট তাপমাত্রার মধ্যে তারপর হচ্ছে বাইরের মধ্যে যে জলীয় বাষ্প তাদেরকে বায়ু সম্পৃক্ত অবস্থা পরিণাম করে। এই অবস্থায় তাপমাত্রা এবং একটি কমিয়ে তারপর কিছু জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দুতে পরিণত হয়। এই নির্দিষ্ট তাপমাত্রায় শিশিরাঙ্ক বলা থেকে এর মাধ্যমে শিশিরাঙ্ক বলতে এই বোঝায় যে তাপমাত্রা নির্দিষ্ট তাপমাত্রায় বায়ু তার ভেতরে জলীয় বাষ্প এবং হচ্ছে তাপমাত্রা তাদেরকে শিশিরাঙ্ক বলা থেকে। যে তাপমাত্রায় শিশির জমতে এবং অদৃশ্য হতে শুরু করে তাদেরকে শিশিরাঙ্ক বলা থেকে। কোনো স্থানের বাইরের শিশিরাঙ্ক 15°C 15°C এবং জলীয় বাষ্প সম্পর্কিত 15°C এবং হচ্ছে বায়ু তাপমাত্রা যে জলীয় বাষ্প থাকে শিশিরাঙ্কে ওই তাপমাত্রা তারপর হচ্ছে অবস্থা ধারণ করে ডাল্টনের সূত্র অনুসারে বাষ্পটা ডাল্টনের উপর নির্ভর করে না। তারপর হচ্ছে মাধ্যম হচ্ছে জলীয় বাষ্প এবং শিশিরাঙ্কের জলীয় পানের সমান হবে। আর্দ্রতা কি সে সম্পর্কে তারপর স্পষ্ট ধারণা বায়ুতে কতখানি শুষ্ক বা ভেজা তা নির্দেশ করে আর্দ্রতা শব্দটি ব্যবহার করা থাকে অনেক সময়। বা শীতকালে শুষ্ক
এবং গ্রীষ্মকালে বায়ু আর্দ্রতা ব্যবহার করা, এটি দ্বারা শীতকালের তুলনায় গ্রীষ্মকালের বায়ুতে অধিক পরিমাণে জলীয় বাষ্প এড়িয়ে বোঝানো হচ্ছে। বায়ুর আর্দ্রতা দুভাগে প্রকাশ করা থাকে: ভৌম আর্দ্রতা এবং আপেক্ষিক আর্দ্রতা। ভৌম আর্দ্রতা অ্যাবসলিউট হিউমিডিটি। কোনো সময় স্তর অন্য স্থানে রয়েছে আয়তনের বাইরে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তা ওই বায়ুর বরণ তাপমাত্রা এবং ঘনমিটার এবং আয়তনের তুলনায় যে জলীয় বাষ্প থাকে তাদেরকে বায়ু আর্দ্রতা বলা থাকে। হিসেবে পরম আর্দ্রতা 10⁻² কেজি পার মিটার কিউব থেকে বোঝা যায়। কোনো সেন্টিমিটার আয়তন 10⁻² জলীয় বাষ্প বিদ্যমান থাকা দরকার। আপেক্ষিক আর্দ্রতা রিলেটিভ হিউমিডিটি কোনো নির্দিষ্ট আয়তন এবং এর মাধ্যমে জলীয় বাষ্প এবং তারপর মাধ্যমে এর মাধ্যমে জলীয় বাষ্প আর্দ্রতা বলা থাকে। তারপর রিজার্ভ বা শুষ্ক এবং আর দ্বারা ব্যক্ত করা থাকে আরিজিল্ড। তার বায়ুর নিঃস্ব আয়তন না, তারপর জলীয় বাষ্পের উপস্থিতিতে তারপর সম্মিলিত জলীয় বাষ্পের উপর আর ইজিক্যাল টু বাই এফ। কোন 100% তারপর বায়ুর আর্দ্রতা 60% দ্বারা বোঝানো হয় থাকে। বায়ুর এবং এর মাধ্যমে জলীয় বাষ্পের এবং বাষ্পের পরিমাণ হয়ে থাকে 60 ভাগ, এবং জলীয় বাষ্পের পরিমাণ রয়েছে এর মাধ্যমে তাপমাত্রা এবং সমৃদ্ধ চাপের 100 ভাগের 60 ভাগ হচ্ছে 3 ভাগ অংশ। তারপর কোনো জলীয় বাষ্পের তারপর শিশিরাঙ্কে জলীয় বাষ্পের তাপমাত্রা জলীয় বাষ্পের 100 ভাগের 60 ভাগ। কোনো করে এর মাধ্যমে পানি ছিটাও, তারপর জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাবে কিন্তু দেখবে একই থাকবে। আবার আপেক্ষিক আর্দ্রতা এর কারণ কি? তারপর ঘরের ভেতর পানি ছিটালে তারপর জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে কিন্তু ঘরের তাপমাত্রা এবং উষ্ণতা একই থাকলে তারপর মাধ্যমে জলীয় বাষ্পের পর পরিবর্তিত থাকে। আপেক্ষিক আর্দ্রতা 10⁻38 বাড়ে এবং ফলে আপেক্ষিক আর্দ্রতা সংখ্যা বাড়ে আমরা দৈনন্দিন জীবনে এবং লক্ষণীয় এবং শারীরিক মানসিক অবস্থায় প্রভাব ফেলে। তাই আপেক্ষিক আর্দ্রতার গুরুত্ব জানা গেল সমুদ্র থেকে ঢাকার অবস্থান দূরে এবং কিন্তু চট্টগ্রাম খুবই কাছে হয়ে থাকে। ফলে ঢাকা তুলনায় চট্টগ্রামের জলীয় বাষ্প এবং জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেশি হয়ে থাকে। তাই আপেক্ষিক আর্দ্রতা অনেক বেশি থাকে, তাই বেশি অস্বস্তি লাগবে। আমরা জানি শরীরে তাপমাত্রা বৃদ্ধি পেলে এবং শরীর থেকে ঘাম বের হয়। বায়ু শুষ্ক হলে আর্দ্রতা কম হলে ঘাম দ্রুত শুকায় এবং শরীর ঠান্ডা হয়। তারপর বায়ু আর্দ্রতা হলে ঘাম দ্রুত শুকায় না, ফলে শরীর ঠান্ডা হয়ে হয় এবং অস্বস্তি বোধ হয়। চট্টগ্রামে বায়ুতে আর্দ্রতা বেশি থাকে, ঘাম দ্রুত শুকায় না বলে শরীরে অস্বস্তি বোধ হয়ে থাকে। আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় গুরুত্ব, ইম্পর্টেন্স অফ ডিটারমিনেশন অফ রিলেটিভ হিউমিডিটি। কোনো জীবাণু শুষ্ক আবহাওয়া এবং কোনো জীবাণু রোগে জীবাণু আর্দ্র আবহাওয়া বংশবৃদ্ধি করে। কোনো এই কারণে স্বাস্থ্য বিভাগ আর্দ্রতার হিসাব রাখে এবং অপর রোগের প্রাদুর্ভাব দেখা দিলে তারা সংবাদপত্রের মাধ্যমে তা ঘোষণা করে। মানুষের মেজাজ, স্বাস্থ্য এবং কর্মক্ষম এবং অনেকাংশে আপেক্ষিক আর্দ্রতার উপর নির্ভরশীল হয়ে থাকে। যেসব আবদ্ধ স্থানে অধিক লোক সমাগম সেখানে বায়ুটি কিছুক্ষণের মধ্যে বিশুদ্ধ ও আর্দ্র হয়ে পারে। যে জন্য আধুনিক সিনেমা হল, অডিটোরিয়াম, বড় বড় অফিসে শীততাপ নিয়ন্ত্রিত ত্বরণের প্রচলন দেখা যায়। কোনো বস্তু যেমন আলু, তামাক এবং কঠিন পেঁয়াজ এবং রসুন প্রভৃতি শুষ্ক আবহাওয়া ভালো থাকে। তাই আপেক্ষিক আর্দ্রতা জানা আবশ্যক। আবার বৈদ্যুতিক, ইলেকট্রনিক এবং প্রভৃতি যন্ত্রপাতি, স্টোরে এবং কারখানায় আপেক্ষিক আর্দ্রতার প্রয়োজন হয়। এই কারণে এইসব ক্ষেত্রে বাইরে আপেক্ষিক আর্দ্রতার একটি নির্দিষ্ট সীমার জন্য বিশেষভাবে রাখা প্রয়োজন। আপেক্ষিক আর্দ্রতা জানা প্রক্রিয়া কোনো স্থানের আপেক্ষিক বহুল অংশে আপেক্ষিক আর্দ্রতার পরিবর্তিত হয়ে থাকে। তাই আবহাওয়া অফিস আপেক্ষিক আর্দ্রতার হিসাব রাখে এবং বেতার সংবাদপত্রের পূর্বাভাস প্রদান করে। সিগারেট, পশম, কার্পাস প্রভৃতি এসিড পাস এবং সহায়তার জন্য আপেক্ষিক আর্দ্রতার নির্দিষ্ট সীমা থাকা প্রয়োজন। এই কারণে কলকারখানায় বিশেষ অঞ্চলে স্থাপিত হয়ে থাকে। নিরাপত্তা বিমান চলাচলের জন্য বিমান চালককে বাইরের আর্দ্র এবং অঞ্চল ছাড়িয়ে যেতে এই কারণে তাকে বাইরের আর্দ্রতা জানার পরে আর্দ্রতা মিতিতে সম্মিলিত কয়েকটি বাস্তব ঘটনা। মেঘাচ্ছন্ন রাত্রির অপেক্ষা মেঘশূন্য রাত্রি শিশির অপেক্ষা যেন সময় থাকে। আমরা জানি নদী, নালা, খাল, বিলের জলাশয় এবং বাষ্পীভবনের জন্য জলীয় বাষ্প পরিণত হচ্ছে বায়ুমণ্ডলে। দিনের বেলায় বাতাস এবং জলীয় বাষ্প দ্বারা অসম্পৃক্ত থাকে এবং মেঘহীন তারপর রাতে ঠান্ডা করে এবং পরিশেষে এমন একটি তাপমাত্রা উপনীত হয় যে জলীয় বাষ্প এবং সম্পৃক্ত হয়ে থাকে এবং জলীয় বাষ্প ঘনীভূত হয়ে শিশির জমায়। কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকলে ভূপৃষ্ঠ তাপ বিকিরণ করে ঠান্ডা হতে পারে না। তাপ প্রতিরোধী বলে বিকিরণজনিত কারণে তাপ প্রবাহিত হতে পারে না, ফলে ভূপৃষ্ঠ ঠান্ডা হয় এবং শিশির জমে না। বর্ষার দিন আপেক্ষিক আর্দ্রতা ভিজে তারা কাপড় তাড়াতাড়ি শুকায়। বর্ষার দিনে বায়ুমণ্ডল জলীয় বাষ্প এবং সম্পৃক্ত থাকে, ফলে বাতাস অতিরিক্ত পরিমাণে জলীয় বাষ্প ধারণ করতে পারে না। জলীয় বাষ্পের বাতাসে শুকনো থাকে। শুকনো জলীয় বাষ্প বাষ্পহীন এই বাতাসে ভিজা কাপড় থেকে দ্রুত জলীয় বাষ্প শোষণ করে এবং সমৃদ্ধ নিতে যায়। ফলে শীতের দিন ভিজা কাপড় তাড়াতাড়ি শুকায়। গরমের দিনে কুকুরের জিহ্বা বের করে দৌড়ায়। গরমের দিনে উত্তপ্ত থাকে এবং অস্বস্তি বোধ করে। কিন্তু কুকুরের জিহ্বার ওপর এক প্রকার লালা থাকে। সেই লালা কুকুরের শরীর থেকে বাষ্পীভবন শুদ্ধ তাপ শোষণ করে কুকুরের শরীর ঠান্ডা করে। কুকুরের স্বস্তি অনুভব করে, সেজন্য কুকুর জিহ্বা বের করে দৌড়ায়। কর্মক্ত দেহে পাখার বাতাস লাগলে আরাম অনুভূত হয়।
ঘর্মাক্ত দেহ তারপর খুবই অস্বস্তিকর, তারপর শরীরে ঘাম শরীর থেকে বাষ্পীভবন শুদ্ধ তাপ গ্রহণ করে বাষ্প পেয়ে যায়। পাখার বাতাস সেই গরম বাষ্পকে দূরীভূত করে, ফলে শরীর ঠান্ডা হয় এবং আরাম অনুভূত হয়। শীতকালে শরীরে এবং ঠোঁটে মুখে পমেড বা গ্লিসারিন লাগানো। শীতকালে বাতাসে এবং জলীয় বাষ্প থাকে না বলেছিল, ফলে বাতাসে জলীয় বাষ্প গ্রহণ করে এবং সমৃদ্ধ হতে চায়। শরীরের মোট মুখ অত্যন্ত নরম হয়ে থাকে। বাতাস শরীরে এবং আবৃত করে নরম জেলি এবং জলীয় বাষ্প শোষণ করে নেয়, তো ফলে ঠোঁট ও মুখের চামড়া চচ্চর করে এবং ফেটে যায়। সেজন্য পমেড এবং গ্লিসারিন রেখে চামড়া ভেজা রাখা হয়ে থাকে। শিশিরাঙ্ক ও আপেক্ষিক আর্দ্রতার মধ্যে সংখ্যা রিলেশন বিটুইন অ্যান্ড ডিউ পয়েন্ট অ্যান্ড রিলেটিভ হিউমিডিটি। শিশিরাঙ্কের সঙ্গে থেকে আমরা জেনেছি তাপমাত্রা যে কোনো নির্দিষ্ট অবস্থায় জলীয় বাষ্প সংবৃত হয়ে থাকে, সেই তাপমাত্রা শিশিরাঙ্ক, অর্থাৎ জলীয় বাষ্প এবং শিশিরাঙ্কের ওই স্থানে বায়ু সম্পৃক্ত হয়ে থাকে। অর্থাৎ অপরদিকে বায়ুমণ্ডলের এবং জলীয় বাষ্পের পরিমাণ, তারপর সম্পৃক্ত বাষ্প এবং বায়ুমণ্ডলের এবং কতখানি, তারপর আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয়ে থাকে। গ্লেসিয়ার এবং উপাদানের শিশিরাঙ্ক এবং আপেক্ষিক আর্দ্রতা সম্পর্ক নির্ণয় করা থাকে। মনে করি তারপর θ1, তারপর ওই একই স্থানে তারপর বলব সিক্ত অবস্থায় θ2 এবং ওই সময় তারপর θ এবং গ্লেসিয়ার আসারে নিম্নোক্ত সূত্র আসারে θ নির্ণয় করা হয়ে থাকে। হাইড্রোজেল শিশিরাঙ্গে সম্পৃক্ত বাষ্প তাপমাত্রা এবং বাইরের তাপমাত্রা এবং সম্পৃক্ত বাষ্প চাপ আপেক্ষিক তাপমাত্রা হিসেবে F F 100 হচ্ছে শিশিরাঙ্গ এবং আপেক্ষিক আর্দ্রতার মধ্যে সম্পর্ক। শিশিরাঙ্ক ও আপেক্ষিক আর্দ্রতা নির্ণয়। বায়ুর আপেক্ষিক আর্দ্রতা নির্ণয়ের জন্য যে যন্ত্র পরিমাপ করা থাকে তাকে আর্দ্রতা যন্ত্র হাইগ্রোমিটার বলা হয়ে থাকে। হাইগ্রোস অর্থাৎ এবং মেট্রন শব্দ অর্থ পরিমাপ। আপেক্ষিক আর্দ্রতা কার্যাবলী ভিত্তি করে তবে এদেরকে 4টি শ্রেণীতে ভাগ করা থাকে: শীত ও শুষ্ক আর্দ্রতা মাপক এবং শিশিরাঙ্ক আর্দ্রতা মাপক এবং রাসায়নিক আর্দ্রতা মাপক, এই আর্দ্রতা মাপক যন্ত্র। এর মধ্যে আমরা আর্দ্রতা শুষ্ক এবং খাদ্য পদ্ধতি নিয়ে আলোচনা করা। আর্দ্র বা সিক্ত এবং শুষ্ক বাল্ব হাইগ্রোমিটার, এইটি সরল এবং অফিস শিল্প এবং প্রতিষ্ঠানে এই প্রকার যন্ত্র ব্যবহৃত হয়ে থাকে। মোটামুটি ধারণা পাওয়া যায়। তারপর সেই যন্ত্র তাপমাত্রা নির্ভুলভাবে পরিমাপ করা যায়। পানিবাষ্পীয় ঘটনা উপস্থিত জলীয় বাষ্প নির্ভরশীল এবং হাইগ্রোমিটারের কার্যপ্রণালী প্রতিষ্ঠিত হয়ে থাকে। এটি আর্দ্র এবং শুষ্ক হাইগ্রোমিটারের জন্য ব্যবস্থাপনা দেখানো হলো যন্ত্রের বর্ণনা। কোনো যন্ত্রে তার সাধারণ তাপমাত্রা T1 T2 এবং তো বাইরে যত বেশি শুষ্ক হবে এবং বাইরের আর্দ্রতা যত বেশি কম হবে এবং বাষ্পায়ন তত দ্রুত হবে T1 T2, থার্মোমিটারের পার্থক্য তত বেশি হবে। আবার বায়ুতে যত বেশি এবং জলীয় বাষ্প থাকবে, অর্থাৎ বাইরের আপেক্ষিক আর্দ্রতা যত বেশি হবে বাষ্পায়নের রাশি তত পাবে, তা হচ্ছে T1 T2, এর পার্থক্য তত কম হবে। বায়ুমণ্ডল এবং জলীয় বাষ্প এবং আপেক্ষিক আর্দ্রতা যত বেশি হয়ে থাকে বাষ্পায়ন হয় না, ফলে T1 T2 এর মান পাঠ সমান থেকে। সুতরাং দুই থার্মোমিটারের পাঠ এবং আপেক্ষিক আর্দ্রতা সম্পর্কে এবং ধারণা পাওয়া যাবে। এর মাধ্যমে তাপমাত্রা T1 এবং T2 ফলে নিম্নলিখিত বায়ুর শিশিরাঙ্ক এবং আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় পাওয়া যাবে গ্লেসিয়ারের সমীকরণের সাহায্যে। গ্লেসিয়ার সমীকরণে T1 = T প্লাস হচ্ছে G ইন্টু T1/T2, তাহলে G মাধ্যমে হচ্ছে T ডিগ্রি সেলসিয়াস বাইরে শিশিরাঙ্ক এবং শিশিরাঙ্ক নির্ণয় এবং G এর মান নির্ণয় করে সমীকরণের সাহায্যে T ডিগ্রি সেলসিয়াস জানবে। তারপর আপেক্ষিক আর্দ্রতা, তারপর T ডিগ্রি সেলসিয়াস, T1 ডিগ্রি সেলসিয়াস এবং F1 পদার্থ, তারপর R = F, তারপর 100%, তারপর তালিকাটি, তারপর শুষ্ক বাল্বের ক্ষেত্রে T1 ডিগ্রি সেলসিয়াস এবং তাপমাত্রা T1 - T2 ডিগ্রি সেলসিয়াস এবং সংগৃহীত বাষ্প এবং উপস্থিত করা হচ্ছে। এই তালিকাটির ব্যবহারের বৃদ্ধি পরিষ্কারভাবে জানা যাবে। আপেক্ষিক আর্দ্রতা নির্ণয়। আপেক্ষিক আর্দ্রতা তালিকা অনুসারে আপেক্ষিক আর্দ্রতা R = T1 ডিগ্রি সেলসিয়াস এবং তাপমাত্রা T1 - T2 ডিগ্রি সেলসিয়াস এবং নির্দেশিত তারপর T1 ডিগ্রি সেলসিয়াস জলীয় বাষ্প 100%। তারা এক সময় তারপর মাধ্যম 18 ডিগ্রি সেলসিয়াস ও 15 ডিগ্রি সেলসিয়াস, 18 ডিগ্রি সেলসিয়াস এবং জলীয় বাষ্প এবং 18.5 15.5 2 তাপমাত্রা এবং 18 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস, 3 ডিগ্রি সেলসিয়াস এবং 3 ডিগ্রি সেলসিয়াস মাধ্যম 11.3 মিলিমিটার এবং শিশিরাঙ্ক জলীয় বাষ্প এবং R = 11.3/15.5 72.9 শিশিরাঙ্ক 13.3 এবং এই তাপমাত্রা নির্ণয় শিশিরাঙ্ক। শুষ্ক মাধ্যমে হাইগ্রোমিটারের সাহায্যে আবহাওয়ার পূর্বাভাস, ওয়েদার ফোরকাস্ট বা ওয়েট এবং বাল্বিং হাইগ্রোমিটার। আর্দ্র বায়ুতে শুষ্ক এবং পানি দ্রুত বাষ্পীভূত হয়ে থাকে বাষ্পের এবং বাল্বের থার্মোমিটার মান দ্রুত হ্রাস পায়। সুতরাং শুষ্ক, আর্দ্র এবং বাল্বের পার্থক্য লক্ষ্য করে আবহাওয়ার মোটামুটি পূর্বাভাস দেওয়া যায়। থার্মোমিটারের দুটি পার্থক্য হচ্ছে কম হলে তার পূর্বাভাসে আর্দ্র আবহাওয়া উল্লেখ করা হয়ে থাকে, খুব বেশি হলে পূর্বাভাসে বলা থাকে আবহাওয়া শুষ্ক এবং ধীরে ধীরে কমতে থাকলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে হঠাৎ ধীরে পেলে এবং ঝড় হতে পারে উল্লেখ করা হয়।